পথের কথন আলোচনা অনুষ্ঠানে সকলকে স্বাগতম। আজকে আমরা খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিজন সম্মানিত আমাদের দাদা, যিনি গবেষক মানুষ, সমাজ বিশ্লেষক ও রাজনৈতিক বিশ্লেষক মানুষ। আমাদের সাথে উপস্থিত আছেন আরেকজন কবি, তিনিও গবেষক, শিক্ষকতা করেন, কলেজের শিক্ষক, সাইদ ইসলাম। আমাদের সাথে আরেকজন উপস্থিত রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক তানজিল হোসেন মনিম। আপনাদের সকলকেই স্বাগত। আপনারা প্রত্যেকেই জানেন যে গত কয়েকদিন আগে ময়মনসিংহের ডিআইজি অফিসে একটি ঝামেলা হয়েছিল, যেটিকে আমরা মনে করেছিলাম অনাকাঙ্ক্ষিত বিষয়। তো কিছু ছাত্র বা ছাত্র নামধারী কিছু মানুষ এখানে যে একটি ঝামেলা করার চেষ্টা করে, তো আমরা প্রত্যেকেই তার প্রতিবাদ জানিয়েছিলাম। সেটিকে কেন্দ্র করে আমরা আমাদের এরকম আড্ডায়, আজকে যেরকম পথের কথন আড্ডায় বসেছি, এরকম আরেকটি আড্ডায় বসে আমরা সেটি যেরকম নিন্দা জানিয়েছি, পাশাপাশি বাকি যেভাবে করতে হয়, বাকি যেখানে যেখানে বলতে হয়, আমাদের মেসেজ যেভাবে পৌঁছাতে হয়, আমরা তা করেছি। এরকম আরেকটি ঘটনা, যেটিকে এই ময়মনসিংহের মানুষ বলছে অনাকাঙ্ক্ষিত, একদম অপ্রত্যাশিত ঘটনা, এরকম একটি ঘটনা ঘটেছে গতকালকে, এই 8ই জানুয়ারি রাত 11টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে কোতোয়ালি মডেল থানাটি রয়েছে, এই কোতোয়ালি মডেল থানার জাস্ট বিপরীতেই একটি মাজার রয়েছে। সেটাকে বলা হচ্ছে যে কালু শাহ তার মাজার, যে সুফি কালু শাহর মাজার। তাহলে এই মাজারটি প্রতিষ্ঠিত প্রায় 200 বছর আগে, আর গতকালকে 179তম তাদের একটা বার্ষিকী পালন করা হচ্ছিল। সেই বার্ষিকীতে সেখানে কাওয়ালি অনুষ্ঠান হচ্ছিল। তারা বলছে সেটিকে সামা কাওয়ালি। তাহলে সেই কাওয়ালি গান সঙ্গীত সেখানে পরিবেশন করছিল। এক পর্যায়ে দেখা যায়, এখানে যদি দেখা যায়, আমরা যদি সেখানে দাঁড়াই যে মাজারটি, তাহলে মাজারটি যদি ডান পাশে তাকাই তাহলে দেখবো সেখানে একটি মন্দির রয়েছে, আবার যদি বাম পাশে তাকাই তাহলে দেখবো একটি মসজিদ রয়েছে, মানে যেটিকে ময়মনসিংহের বড় মসজিদ বলা হয়। তাহলে সবগুলো একই সাথে কিন্তু দীর্ঘদিন যাবত অবস্থান করছে। কোনোটার সাথে যে দ্বন্দ্ব তৈরি করবে এই বিষয়টি কিন্তু ছিল না। তাহলে গতকালকে দেখা গেল রাত্র 11টার সময়, তো এই যে বড় মসজিদ, এই মসজিদ থেকে কিছু শিক্ষার্থী, এই মাদ্রাসার কিছু শিক্ষার্থী এই কালুসার যে মাজারের যে গান হচ্ছিল সেখানে তারা হামলা করে সেখানে যে চেয়ার টেবিল যা ছিল, মঞ্চ ছিল, মিউজিক সিস্টেম ছিল, তা তারা ভেঙে দেয়, গুড়িয়ে দেয়। একটা পর্যায়ে সেখানে আগে ভাগে পুলিশও আসে, পুলিশ এসে যারা শিল্পী ছিল তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে। তো শিল্পীদের কথাটা হচ্ছে যে সেখানে তারা 3 জন আহত হয়েছে। তো এই ঘটনাটি যদি এখানেও শেষ হতো তাহলে কিন্তু একটা বিষয় ছিল। আমরা দেখলাম যে রাত্র 3টার সময় আবার কিছু মানুষ সেটাকে গুড়িয়ে দিয়ে গিয়েছে। তাহলে সেটি যে পাকা স্থাপনা, সেই পাকা স্থাপনাটিকে গুড়িয়ে দিয়ে গিয়েছে। তাহলে এইটি আমাদের কাছে, আমরা এই ময়মনসিংহবাসী এবং বাকি যারা আছে তারা প্রত্যেকেই ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এরকমই এভাবেই তারা দেখছে। তো এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টি নিয়ে আমাদের উপস্থিত এই 3 জন অতিথি মতামত দিবেন। তো আমরা প্রথমে এই বিজন সম্মানিত দাদার কাছে জানতে চাইবো যে এই ঘটনাটিকে আপনি এই দীর্ঘদিন যাবত এই ময়মনসিংহে আছেন, রাজনৈতিক অঙ্গনে আপনি দেখছেন, আপনি রাজনৈতিক বিশ্লেষক বটে, মতামত দেন বটে, তাহলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম হচ্ছে যে আমরা যে সমাজে বসবাস করি সেটা একটা বহুত্ববাদী সমাজ। আসলে এই ঘটনাটা প্রথম হচ্ছে একটা বহুত্ববাদী সমাজের মধ্যে আঘাত হিসাবে আমি প্রথমত এটাকে দেখি। আমাদের এই বহুত্ববাদী সমাজটা তৈরি হয়েছে একটা দীর্ঘ পথ পরিক্রমার মধ্য দিয়ে। মানব জাতির যতগুলো নৃগোষ্ঠী আছে তার সবগুলোই এই ভারত উপমহাদেশে আগমন ঘটছে এবং সবগুলো এখানে বসবাস করছে, এবং এইটা হচ্ছে তার একটা দিক। ফলে যতগুলো জাতি গোষ্ঠী আছে তার সবগুলোরই সংস্কৃতি এখানে তারা নিয়ে এসছে, এবং সেই সংস্কৃতির একটা মিশেল, সেই সংস্কৃতির একটা মিথস্ক্রিয়ার মধ্য দিয়া ভারতীয় সংস্কৃতিটা গড়ে উঠছে।
তো ফলে সেই দিক থেকে যদি দেখেন, এবং এইটা আমরা যে বলি যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা আসলে বহুত্ববাদের কথাই বলি। এবং সেখানে এই যে বহুত্ববাদ, তার একটা হচ্ছে তার নৃতাত্ত্বিক দিক, অন্য আরেকটা দিক হচ্ছে যে তার ধর্মীয় দিক। ধর্মীয় দিক থেকে আপনি যদি দেখেন, সেখানে প্রথমত বেশ কয়েকটি বড় ধর্মের জন্ম হয়েছে এই ভারতবর্ষে, এবং অন্য যে কয়েকটা পৃথিবীতে খুব প্রভাবশালী বড় ধর্ম আছে, সেগুলো ভারত মানে এশিয়াতেই ভারতের খুব কাছাকাছি জায়গাগুলোতে জন্ম হয়েছে। ফলে পরবর্তী দেখা গেছে যে সমস্ত ধর্মগুলোরই এখানে আসলে তার রাজনৈতিক ক্ষমতার মধ্যে দিয়ে গেছে। এই ধর্মগুলো এখানে রাজনৈতিক প্রভাব বিস্তার করছে, রাজনৈতিক ক্ষমতা অর্জন করছে। ফলে আমাদের এই যে সমাজ, এই সমাজে মানে প্রায় সমস্ত ধর্মগুলোরও একটা প্রাধান্যের মধ্যে দিয়ে আমাদের সমাজ বিকশিত হয়েছে। এই যে ধর্মগুলোর মানে প্রাধান্যের মধ্যে দিয়ে আমাদের সমাজ বিকশিত হয়েছে বা টিকে রয়েছে দীর্ঘ দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে, এটার মধ্যে তার সহনশীলতাকে আপনি বুঝবেন। অন্যদিকে বিপরীত দিক থেকে দেখবেন আপনি অন্য একটা জায়গা, সেটা হচ্ছে যে এই যে এতগুলো সংস্কৃতি, এতগুলো জাতিসত্তা এসছে, এতগুলো সংস্কৃতির মিলন ক্ষেত্র হিসেবে এই জায়গাটা এসছে, এতগুলো ধর্মের প্রভাব বিস্তার করছে এবং ধর্মগুলো রাজনৈতিক ক্ষমতা অর্জন করছে, করার মধ্যে দিয়ে এখানে এসছে। সবগুলোই আবার ভারতীয় যে বহুত্ববাদী সমাজ তাকে কিন্তু পাল্টে ফেলতে পারে নাই, তার বহুত্ববাদটা রয়ে গেছে। এই মানে যারা যারা এখানে এসে শাসন কার্য চালাইছে, যা শাসন করছে বা মানে এখানে রয়ে গেছে, তারা প্রত্যেকে এই সমাজের সাথে নিজেদেরকে আসলে করে নিছে, অ্যাডজাস্ট করে নিছে, এই সমাজের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে। আপনি সেটা দেখবেন যে মুঘলরা এসছে, মুঘলদের প্রধান যিনি প্রবর্তক ছিলেন, আমরা সেই অর্থে সম্রাট আকবরকে জানি, তিনি সেখানে দ্বীন ইলাহি আনার চেষ্টা করছে। এটা হচ্ছে সেই বহুত্ববাদী সমাজকে আসলে একটা জায়গায় আনার জন্য একটা প্রচেষ্টা। কিন্তু আপনি দেখবেন যে তাদের এই প্রচেষ্টার মধ্যে মানে মানে এই জায়গাটা ছিল না যে সবাইকে আমি একটা ধর্মে দীক্ষিত করে ফেলি। দ্বীন ইলাহি কিন্তু তো ধর্ম না, এটা মত। সেটাই আপনি মানে সেভাবেই দেখেন, আপনি যেভাবে আপনি হয়তো আপনার বিশ্লেষণে এটা একটা জায়গা, কিন্তু অন্যভাবে অনেকেরই ওইভাবে বিশ্লেষণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসছে, এটা এই দিক থেকে দেখবেন যে মুঘলদের শাসন, এছাড়া এর আগে মানে সম্রাট অশোকের মধ্যে দিয়ে এখানে বৌদ্ধ শাসন ছিল মানে পুরো ব্যাপী। সেখানেও মানে বৌদ্ধ ধর্ম সমগ্র অন্যান্য জাতিসত্তাগুলোকে সবাইকে বৌদ্ধে পরিণত করতে পারেনি। পরবর্তী সেন বংশের একটা দীর্ঘ শাসন গেছে, তারপরে আমাদের এখানে সুফিরা আসলেন। ওনাদের মাধ্যম দিয়ে আমাদের এখানে বলা হয় যে আসলে সুফিবাদের মধ্যে দিয়ে এখানে আসলে ধর্মের প্রধান প্রসার ঘটছে। এই যে সুফিবাদের মধ্যে দিয়ে এখানে প্রসার ঘটা, সেইটা আসলে সুফিবাদটা কি রূপে এসছে আমাদের এখানে, এটাকেও দেখবেন যে স্থানীয় সমাজের সাথে, স্থানীয় আর্থসামাজিক কাঠামোর সাথে সে তার নিজেকে অ্যাডজাস্ট করার মধ্য দিয়ে এখানে তার নিজের প্রভাব বিস্তার করছে বা নিজেকে বিস্তৃত করছে। আজকে আমরা এখানে ধর্মের যে চর্চাগুলো হয়, সুফিবাদের চর্চাটা ঠিক এই ধারার ছিল না, সেটা অনেক উদার ছিল, যেটা বিভিন্ন ধর্ম এবং মতগুলোকে তার নিজের কাছে আশ্রয় দিতে পারছে। আমরা এখনো সেটা দেখতে পারতেছি যে মাজারগুলোতে বিভিন্ন ধর্মের লোকরা গিয়া সেখানে জোর হয়। তাদের এটা শুধু ধর্মের লোকরা জোর হয় এরকমই না, সমাজের বিভিন্ন অংশকে আপনি ধরেন, সমাজের লাঞ্ছিত বঞ্চিত অংশ, সমাজ থেকে আপনি আপনি হ্যাঁ আশ্রয়, অবশ্যই বিভিন্ন ধরনের আশ্রয়। এটা কারা কারা? অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে যাওয়া মানুষ, আর্থিক ভাবে দেউলিয়া হয়ে যাওয়া মানুষ, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষ, বিপদগ্রস্ত মানুষ, সমস্ত ধরনের মানুষদের এমন আপনি মানে আর মানে সমাজে আরেকটা জায়গা পাবেন না যেখানে সব ধরনের মানুষের একটা আশ্রয় হয়ে ওঠে। আমাদের মাজারগুলো আসলে ঠিক এই ধরনের একটা হয়ে মানে প্রতিষ্ঠান হিসাবে আমাদের এখানে রূপ লাভ করছে। তো সেইখানে এই যে আঘাত মানে আসছে, এইটা আসছে কেন, সেইটাকে আপনি যারা আজকে এই আঘাতটা করতেছে তাদেরকে আমরা বিভিন্নভাবে চিত্রিত করতেছি, বিভিন্নভাবে দেখতেছি। প্রধানভাবে আমরা তাদেরকে মৌলবাদী হিসাবে দেখতেছি, চিহ্নিত করতেছি। এখন আপনি মৌলবাদী বলেন আর যাই বলেন, যত কিছুই বলেন, একটা সমাজে এই ধরনের অন্য মতগুলোকে গ্রহণ করতে পারে না, একটা সমাজে অন্য ধারাগুলোকে, অন্য চিন্তাগুলোকে, অন্য সংস্কৃতিকে মানে সহ্য করতে পারে না। এই ধারাগুলোর উদ্ভব ঘটে কখন, মানে এই ধরনের উগ্রতারই উদ্ভব ঘটে কখন, এটা ঘটার আসলে প্রেক্ষিতটা থাকে তার সমাজ কাঠামোর মধ্যে। কাঠামোর মধ্যে কি, এটা দেখবেন আপনি আমাদের এখানে
গত 53 বছর 54 বছর আমরা 71 সালের যুদ্ধের মধ্যে বাংলাদেশের জন্ম হয়েছে। সেই যুদ্ধের পরে আমরা এই বাংলাদেশে মানুষের যে নাগরিক অধিকার, মানুষের যে আইনি অধিকার, আইনের শাসন, মানুষের যে অর্থনৈতিক অধিকার, মানুষের যে রাজনৈতিক অধিকার, মানুষের যে মৌলিক দিকগুলো, এইগুলোকে আমরা আসলে প্রতিষ্ঠিত করতে পারিনি। ফলে এই যে আমাদের রাজনৈতিক হতাশা, যেটাকে এক কথায় আপনি রাজনৈতিক হতাশা বলতে পারবেন, রাজনৈতিক হতাশার থেকে মানে বিকল্প রাজনৈতিক আরেকটা পথ মানুষ খুঁজতেছে সবসময় এই হতাশার থেকে। এই যে খোঁজা, এই খোঁজার মধ্যে আপনি খুঁজেন হয়তো একটা উদার পথে, আরেকজন খুঁজে হচ্ছে মধ্যবর্তী একটা পথে, আরেকজন খুঁজে হচ্ছে অন্যান্য বিভিন্ন দেশগুলো, যারা উন্নত দেশগুলো আছে তাদের সহযোগিতায়। এইগুলোর মধ্যেই কোনো একটা ধারা আসলে এই মানে উগ্র সংগ্রামের দিকে যায়। মনে করে একটা মনোলিথিক সাংস্কৃতিক কাঠামোর মধ্যে দিয়ে হয়তো সমাজের মানে আসবে, স্বস্তি আসবে। যদি আপনি বলেন যে আমাদের এখানকার, আমি সেগুলো নিয়ে আসলে কথা বলার ক্ষেত্রে খুব স্বস্তি বোধ করি না, তবুও যেহেতু আজকে প্রশ্নটা এসছে, আমরা এখানে দেখি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এখানে যে ওয়াহাবি মতবাদের সূচনা হয়েছিল সৈয়দ আহমেদ বেরেলভীর মাধ্যমে, যিনি সৌদি আরব থেকে ওয়াহাবি মতবাদটাকে এখানে নিয়ে আসছিলেন। এরা ব্রিটিশ আমলে বিশাল সংগ্রাম গড়ে তোলে, বিপুল বিশাল, ইংরেজদের প্রায় আসলে মানে বিভিন্ন জায়গা থেকে উৎখাত হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। আপনি কতগুলো জায়গা থেকে ধরেন পাঞ্জাবে প্রায় 2 বছরের মতো সেটা তারা একটা অঞ্চল দখল করে রাখে। পরে তিতুমিরের নেতৃত্বে আমাদের বেশ কয়েকটি জেলা মানে এটা করে রাখে। পরবর্তীতে বিহারেও মানে একটা বড় সংগ্রাম হয়, বিশাল অঞ্চলে এরা মুক্ত করে রাখে। ফলে এই ধারাগুলো আমাদের এখানের, আমাদের সমাজে যখন ইংরেজরা আমাদের এখানে ব্যাপকভাবে অত্যাচার, নিপীড়ন এবং শোষণ চালাইতেছে, এইগুলোর প্রেক্ষিতে এই ধারাগুলো গড়ে উঠছিল। ফলে মানুষ আজকের যে হতাশা, এই হতাশার থেকে তখন সেখানে ফিরে যায় যে ঠিক আছে, এই পথটা আমার পথ হয়ে উঠতে পারে কিনা, এইটা আমাকে মুক্তি দিতে পারে কিনা। যদি আমরা আমাদের সামাজিক কাঠামোর হতাশাটাকে নির্মূল না করতে পারি, তাহলে আমাদের আসলে দূর না করতে পারি, তাহলে এই ধরনের বিভিন্ন উগ্র মতবাদ, উগ্র ধারা বা এক্সট্রিমিজম, এইগুলো আসতেই থাকবে, আসবে। এইটাকে আমরা আসলে এইভাবে সমাধান করতে পারবো না। এটা গেল একটা দিক। এবং এখন একটা প্রশ্ন আসছে যে আমাদের আজকে এই যে মাজারে আক্রমণ করা এবং অন্যান্য চিন্তার এবং ধর্মের যে পার্থক্যগুলো আছে, এই জায়গাগুলোতে মানে মানে আঘাতের প্রশ্নগুলো মানে আসতেছে কেন এখন নতুন করে। প্রথমত হচ্ছে যে এখানে গত 16 বছর যাবত একটা ফেসিবাদ খুব জোরালোভাবে ক্রিয়াশীল ছিল। এইটা এতভাবে ক্রিয়াশীল ছিল, সমস্ত ধরনের মত, সমস্ত ধরনের পথ, সমস্ত ধরনের চিন্তাকে সে চরম রকম ভাবে অবদমিত করে রাখছে। এই যে অবদমনের কারণে তার যে মানে চাপ, এই চাপে এখানে আসলে একটা বিস্ফোরণ ঘটে। এই যে বিস্ফোরণটা ঘটছে, যেটা আমরা আসলে জুলাইয়ের ঘটনার মধ্যে দেখলাম, জুলাই আগস্টের ঘটনাগুলির মধ্যে দেখলাম, এখানে যারা বেরিয়ে আসছে আসলে আমাদের সমাজে বিকল্প পথ খুঁজতেছিল যারা, তাদেরই একটা অংশ এই ধারারও আছে, যারা মনে করে যে মাজার থাকাটা আমাদের সমাজের অগ্রগতির জন্য, আমাদের নতুন একটা সমাজ কাঠামোর জন্য বা একটা শান্তিপূর্ণ সমাজ কাঠামোর জন্য মানে ভালো না, ক্ষতিকর, বা এটা থাকতে পারে না। এই অংশটারও আসলে ঘটছে। ঠিক আছে, ধন্যবাদ। আবার আমরা আপনার কাছে আসবো। আমরা এই পর্যায়ে কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী তানজিল হোসেন মনিমের সাথে। তো মনিম, তো আপনি শুনলেন যে দাদা যে রাজনৈতিক বিশ্লেষণটি করলো, সামাজিক বিশ্লেষণটি করলো, সেটি আপনি শুনলেন। তো আপনার কাছ থেকে আমরা একটু ডিফারেন্ট ভাবে জানতে চাচ্ছি যে এই সকল ঘটনাগুলো যে ঘটছে, বারবারই একটি বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে মব জাস্টিস। মানে আমার পছন্দ হচ্ছে না এখানে গান হবে, তো আমরা কিছু মানুষ সিদ্ধান্ত নিলাম না এখানে গান কেন হবে, যে আমরা ভেঙে দিলাম। এই জাতীয় যে প্রবলেম গুলো হচ্ছে, আমরা যেটাকে মব জাস্টিস কি এভাবেই বুঝবো নাকি, যে এই মব জাস্টিস গুলো কেনই বা হচ্ছে, তো সেখান থেকে আমাদের বের হয়ে আসার প্রতিকারটাই বা কি, তো এই বিষয়টা নিয়ে যদি আপনি বলেন আপনার মতামত। ধন্যবাদ অঞ্জন দা। তো এই বাংলাদেশের যে বর্তমান বাস্তবতায় যে আমরা যে শব্দগুলো নতুন শুনতেছি, যে মব জাস্টিস, মব লিঞ্চিং, বা বলে যে স্লাট শেমিং,
তো এই ধরনের বিষয়গুলো আসলে ঘটতেছে। তো এটা আসলে খুব শঙ্কার একটা ব্যাপার। কিন্তু মব জাস্টিস জিনিসটা আসলে কখন হয়, মানে দাদা জেনে শেষ করলেন আর কি। তো এই জিনিসটা আসলে এইভাবেই আসলে ক্রিয়েট হয় যে একটা সামাজিক ব্যবস্থা, যেহেতু রাষ্ট্র সমাজের গ্রাসরুট লেভেলে পৌঁছায় না, তো সে একটা আবহমান কাল থেকে এই এক ধরনের প্রোটেক্টিভ ওয়ার্ক সে করে, তার একটা সামাজিক একটা প্রথা পদ্ধতি সে করে। আমার কাছে যেটা মনে হয় যে অর্থনৈতিকভাবে আমাদের এই দেশে তো শিল্প বিপ্লবটা ওইভাবে ঘটে নাই, এখানে তো জিনিসটা বাই ফোর্স চাপায় দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে এখানকার মানুষ আসলে কয়েকশো বছর পিছায় আছে। এগুলো এক ধরনের ঐতিহাসিক কারণ। আবার যখন খুব দ্রুত আমাদের এখানে একটা প্রযুক্তিগত বিকাশ, গ্লোবালাইজেশনের মাধ্যমে সারা বিশ্বেই একটা প্রসার ঘটতেছে, এই নতুন পরিবর্তনগুলা এক হচ্ছে খাপ খাওয়াইতে পারতেছে না। মানে মানুষ যে ধরনের সামাজিক সম্পর্ক, মানুষ যে ধরনের উৎপাদন সম্পর্কের মধ্যে দিয়ে এতদিন বিকশিত হয়েছে এই সমাজটা, সেই উৎপাদন সম্পর্কটা মানে এই যে নতুন যে আমাদের যে প্রোডাকশন সিস্টেম বা আমাদের যে কলকারখানার যে পরিধি বা আমাদের যে বর্তমানের নাগরিক জীবন, এটার সাথে এক হিসেবে পারতেছে না। তো এটা একটা কারণ মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হওয়ার। পরিবারগুলো ভাঙে যাইতেছে, এগুলো আমাদের প্রত্যেকেই নিজের পরিবারই দেখা, যে পরিবারগুলো ভাঙে যাইতেছে, ছোট পরিবার হইতেছে। গ্রামগুলাতে এখন খুব বেশি যৌথ পরিবার পাওয়া যায় না। দেখা গেছে যে এক ভাই নারায়ণগঞ্জ থাকতেছে, এক ভাই চিটাগাং থাকতেছে, এক ভাই বিদেশ চলে গেছে, আরেক ভাই হয়তো গৃহস্থী সামলাইতেছে, আরেক ভাই হয়তো দেখছে যে রাজনীতি করতেছে বা কিছু একটা কিন্তু এগুলো তো কর্মসূত্রে। হুম। কিন্তু তাদের পরিবারগুলো কিন্তু ডিভাইড হয়ে যাইতেছে। তো এটা কিন্তু একটা লক্ষণ। তারা দেখা গেছে যে ওইখানে গিয়ে সেটেল হয়ে যাইতেছে। তো এইগুলো এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন বাড়ায়। আগে তো মানুষের এক একটা গ্রাম একটা স্বয়ংসম্পূর্ণ গ্রাম ছিল। মানুষের মধ্যে আসলে এত কিছু ভাবা, এত কিছু চিন্তা করা, খুব বেশি হতাশা, এগুলো আসলে দরকার ছিল না। এক ধরনের নিরাপত্তার চাদরে সমাজের এই আবহমান কাল থেকে বয়ে আসা যে সিস্টেমটা, যে ধরনের চর্চাটা, এটা মানুষকে ঢেকে রাখতো। তখন তো চাহিদাটা কম ছিল, এখন তো চাহিদাটা মানুষের এটার বেশি। সাথে এক হচ্ছে খাপ খাওয়াইতে পারতেছে না ওই আগেকার দিনের চর্চা আর এখনকার দিনের যে এই ডেভেলপমেন্ট বা যেটাই বলি। আবার এই ডেভেলপমেন্টের মধ্যে খারাপ বিষয় আছে। তো আবার আরেকটা বিষয় হচ্ছে যে যখন এই মব জাস্টিস বা মব লিঞ্চিং এর আসলে মূল কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন, আবার সমাজেও সে অবিচার দেখতেছে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলাতে রাষ্ট্র আসলে কিছুই করতে পারতেছে না, ব্যর্থ রাষ্ট্র। তৃতীয় বিশ্বের প্রায় প্রত্যেকটা রাষ্ট্রই ব্যর্থ রাষ্ট্র। তো এই ক্ষেত্রে যেহেতু সামাজিক ন্যায় বিচার নাই বা মানুষ মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে পারতেছে না, অর্থনৈতিক স্বাধীনতা নাই, মানুষের কাজ নাই, তো সব মিলে আসলে খুবই খারাপ অবস্থা। আর নারীর প্রতি একটা ডিসক্রিমিনেশন, এটা আগে থেকেই, শোষণ যেটা, এটা অনেক আগে থেকেই এই সমাজে ছিল। এবং সেটা বরং পাশ্চাত্য ভোগবাদের সাথে সংমিশ্রণে এটা আরো বাড়ছে। তো এই জিনিসগুলা থেকেও মব জাস্টিস, মব লিঞ্চিং বা স্লাট শেমিং, বা একজন পলিটিক্যাল ওয়ার্কার, একজন নারী, তাকে শেমিং করা, তো এই ধরনের বিষয়গুলো আসতেছে। আরেকটা হচ্ছে যে এই যে বিভিন্ন ধর্মীয় উগ্রবাদী মতবাদ, মানে তাদের মধ্যে ওই চিন্তা থেকে শুরু যে একটা মনোলিথিক একটা সিস্টেমের মধ্যে আনতে পারলে, একেশ্বরবাদের মধ্যে আনতে পারলে সমাজের মধ্যে একটা ইউনিট তৈরি হবে, যাই হোক একটা ফিলোসফিক্যাল চিন্তা থেকে, বা আসলে ওইটাকেই তারা বংশ পরম্পরা ধারণ করে। বা একটা কথা আছে যে মানুষ, আমি একটু জানতে চাই, তাহলে এখানে যারা মাজারে যায় তারা কি এক ঈশ্বরবাদে বিশ্বাস করে না? অবশ্যই একেশ্বরবাদে বিশ্বাস করে। তাহলে কিন্তু আমরা যেটাকে মৌলবাদ বলতেছি, আসলে মৌলবাদকে তো আমরা যেভাবে এদেশে সংজ্ঞায়িত করি যে আসলে যেটা এই বহুত্বকে স্বীকার করতে চায় না। হ্যাঁ, সে একটা মতের হইতে পারে, আমি তর্কের খাতিরে ধরে নিতে পারি যে হ্যাঁ, যারা হামলা করছে বা যারা মাজার পছন্দ করে না, তারা তারাই আসলে ঠিক, আর মাজারপন্থীদের লজিক ভুল। কিন্তু সে তো এটা ক্রিটিকের মধ্যে দিয়ে যাইতে পারতো, আলোচনার মধ্য দিয়ে যাইতে পারতো, যদি এটাও ধরে নিই। কিন্তু সে তো বহুত্বকে স্বীকার করতে চায় না। কিন্তু মানুষ কি ভাবতে পারে যে সিলেটের যে ওই শাহজালাল সাহেবের যে মাজার, এখানে কেউ আক্রমণ করবে, কেউ হামলা করবে, এটা কি ভাবতে পারে? এটা তো এতদিন আমাদের ভাবার মতো ব্যাপার ছিল না, কিন্তু এখনকার দিনে এই যে দাদা যেটা বললেন যে বিশেষ করে গত 17 বছরের 16 বছরের যে ফেসিবাদী শাসন এবং গত 53 বছরের ব্যর্থতা, এর আগে ঐতিহাসিক ভাবে হাজার হাজার বছরের ব্যর্থতা, তো এইগুলার মধ্যে দিয়া আসলে মানুষ এই হতাশার যে একটা, বেশ, তাহলে হতাশা, যদি আপনি হতাশা কাটানোর কথা বলছেন, তাহলে আমরা যদি আপনার কথা থেকে জিস্ট নিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের দেশে যদি গণতান্ত্রিক আইনের শাসনটি এবং শাসন ব্যবস্থাটি ইমপ্লিমেন্ট ঘটে,
তাহলে সেখান থেকে হয়তো বা একটা পরিত্রাণের পথ পাওয়া যেতে হ্যাঁ, পারে। অবশ্যই আইনের শাসন লাগবে এবং জবাবদিহিতা লাগবে। বেশ, আইনের শাসন এবং জবাবদিহিতা। হ্যাঁ, আইনের শাসন লাগবে, আচ্ছা। জবাবদিহিতা লাগবে এবং অর্থনৈতিক স্বাধীনতা, মানে মানুষের যে হাতে যাতে কাজ থাকে, মানুষ যাতে বিশেষ করে দ্রব্যমূল্য, কাজ, এইগুলা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, খালি পেটে আদর্শিক কথা। আচ্ছা, আপনি যেহেতু 17 বছরের কথা বলছেন, তো এখন নতুন আরেকটা কথা শোনা যাচ্ছে হুম। যে আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আমরাও যুক্ত ছিলাম, তাহলে সামগ্রিকভাবে শুধুমাত্র এই ছাত্ররা একটা এত বড় আন্দোলন করে ফেলেছে বা এত বড় পরিবর্তন নিয়ে এসেছে, বিষয়টি তো এরকম নয়। তাহলে আমরাও সেখানে অভিভাবক হিসেবে বা বিভিন্নভাবে আমরা অংশগ্রহণ করেছি। এখন কথা উঠেছে এরকম যে বৈষম্য বিরোধী এই যে আন্দোলনটি হলো, এই আন্দোলনের পর যে পট পরিবর্তনটি হয়েছে, এই গভর্নমেন্ট পালিয়ে গেল, শেখ হাসিনার যে মাফিয়া সরকার তারা পালিয়ে গেল। তো এখন যে কথাটি উঠছে, মুদ্রা কথা, যে এই বৈষম্য বিরোধী আন্দোলন সফল হওয়ার পরেই নাকি এই ধরনের ঘটনা বেশি মাথা চাড়া দিয়ে উঠছে, এই বিষয়টিকে আপনি কি বলবেন? হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে এটা যে ঘটছে, এটা যে ঘটতেছে, এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। আবার এইটার একটা কার্যকারণও তো আছে। কারণ হচ্ছে যে এখন যারা আসলে এই কথাগুলো বলে, তো এরা অনেক সময় জাস্টিফাই করার চেষ্টা করে যে হাসিনার আমলই তো ভালো ছিল, শেখ হাসিনার আমলই ভালো ছিল। না, তখনও তো এরকম ঘটনা ঘটেছে তো। হ্যাঁ, তখন এই ঘটনা ঘটেছে, এখন হয়তো কিছু বেশি ঘটতেছে। কারণ হচ্ছে যে মানুষকে তো আসলে এতটা বেশি দাবায় রাখা হয়েছে যে মানুষ আসলে, আর মানুষ কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এই অঞ্চলে মানুষ ভাববাদী, আবার একটু ধর্মভীরু, ধর্মপরায়ণ, আবার এই ধরনের উগ্রবাদ বা জঙ্গিবাদের বা মৌলবাদের চর্চা যারা করে, এদের কিন্তু একটা ব্যাপক চাষবাস হয়েছে বিগত 53 বছরে এবং বিশেষত গত 17 বছরে। কারণ হচ্ছে মানে গত 17 বছরে আমরা দেখা গেছে যে হেফাজতে ইসলাম বা বিভিন্ন, তাহলে ভাব কি থাকবে না মানুষের ভিতর? অবশ্যই ভাব থাকবে, মানুষের ধর্ম থাকবে, মানুষের বিশ্বাস থাকবে, কিন্তু এই যে আমার একটা ধর্ম আছে বা আমার একটা মতামত আছে বা আমার একটা বিশেষায়িত দর্শন আছে বা আমি একটা নির্দিষ্ট কিছু ইথিক্স এর আন্ডারে আমি চলি বা নিজেকে পরিচালিত করতে পছন্দ করি, কিন্তু আরেকজনের উপর যে সেটা চাপায় দেওয়া বাই ফোর্স, একটা হচ্ছে যে আমি বলতে পারি যে হ্যাঁ তুমি দেখো যে এই জিনিসটার যুক্তিযুক্তগুলা এই, হ্যাঁ তুমি তোমার গুলা বলো, আমি আমার গুলা বলি, আলাপ করি, প্রপোজাল। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে সে আরেকটা ব্যাপার মানতেছে দেখা আমি তার উপর আক্রমণ করলাম, চড়াও হইলাম, তো এটা তো কোনোভাবেই ঠিক না। এই ডিসিশন নেওয়া যাবে না, এটা কোনোভাবেই ঠিক না। এটা একটা সমাজে কোনোভাবেই, একটা আধুনিক সমাজে এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এখন যদি আপনাদের কাছে এই কোয়েশ্চেনটা আমরা রাখি, এই ধরনের ঘটনাগুলো সমাধান করার জন্য বা এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে প্রতিরোধ প্রতিকার করার জন্য আপনারা কি কোনো কথা ভেবেছেন, কোনো কর্মসূচি বা কোনো কিছু করবেন বা আপনাদের পরিকল্পনা কি? প্রথমত হচ্ছে যে আমাদের বিভিন্ন অবস্থান থেকে তো আমাদের বিভিন্ন যুক্তি আছে, আর এখনো পর্যন্ত যে সেন্ট্রাল বডির সাথে আমরা এখনো পর্যন্ত যুক্ত আছি, সেটার তাদের উপরই তো অনেকটা ডিপেন্ড করে, আর উপদেষ্টা পরিষদ তারাও বেশ যোগ্য মানুষ, তাদের উপর ডিপেন্ড করে। কিন্তু আমার মতে, মানে বেসিক্যালি আমার মতে, স্পেসিফিক্যালি আমার মতে নির্দিষ্টভাবে, যে যেটা আসলে করা উচিত, একটা তো আছে চেষ্টা করা হচ্ছে বা এগুলা নিয়ে সমালোচনা আছে, এটাও ঠিক আছে। আবার যে গভর্নমেন্টটা ক্ষমতায় আসছে সেটার কিন্তু আসলে কোনো মানে গোছানো ফোর্স সারা দেশে নাই, এটা একটা বাস্তবতা। আর গোছানো ফোর্স হিসেবে ছিল না, এটা একটা কাউসের মতোই ঘটছে। আর এই 54 বছরের যে অপশাসন, এই এত আবর্জনা, এটা 3 মাস 4 মাসে শেষ করে ফেলা সম্ভব না। 3 মাস 4 মাসে শেষ করে ফেলা সম্ভব না, কিন্তু কিছু উদাহরণ তৈরি করা সম্ভব। যেমন ধরেন এই ঘটনাটা আপনারা কিভাবে মোকাবেলা করবেন, এখন কি আপনারা বলবেন? আমরা আমাদের অবস্থান থেকে, ময়মনসিংহের অবস্থান থেকে আমরা যেটা চাই যে এই যে যেমন একটা উদাহরণ তো তৈরি করা যেতে পারে, যেমন এই ঘটনাটা ঘটছে, যেমন কালুসার মাজার, যেটা প্রায় 200 বছরের পুরাতন একটা মাজার, 180 বছর ধরে সেখানে উরস পালন করা হচ্ছে, সেখানে এতদিন পর্যন্ত কিছুই হইল না। আর সেখানে মানে কোতোয়ালি থানার সামনে সেই মাজারটা, এবং রাতে ওইখানে ইয়া হচ্ছিল যে কি বলে কাওয়ালি, তো সেই অনুষ্ঠানে আক্রমণও হলো, আবার 3টার সময় মাজারও ঘুরায় দিল। তো আসলে পুলিশ প্রশাসনের এই ভূমিকা তো আমরা কোনোভাবেই আশা করি না। আমরা চাই যে উদাহরণ তৈরি হোক, না হলে তো দেখা গেছে যে একই কথা, বরং ব্যবহারিক ভাবে ওটা আগের চেয়েও খারাপের দিকে মানুষের সামনে উদাহরণ তৈরি করে যে এটা আগের চেয়েও খারাপ। কিন্তু আমরা তো এটা চাই না।
আমরা চাই যে উদাহরণ তৈরি হোক জায়গায় জায়গায়, যে জায়গায় জিনিসগুলা, বিশেষত যে জিনিসগুলো ফোকাসলি ঘটছে, খুবই যারা এই হামলা করলো আপনারা কি তাদের বিচার চাইবে? অবশ্যই আমরা আমাদের অবস্থান থেকে তাদের বিচার চাই। আচ্ছা, তাহলে প্রশাসনের ওই কাছে কি আপনারা যাবেন বা তাদের কাছে যাবেন বা গিয়েছেন এই জাতীয় কিছু? হ্যাঁ, প্রশাসনের সাথে আমরা যাব এবং আমরা প্রয়োজনে আমরা রাজনৈতিক আন্দোলন আমরা গড়ে তুলবো আমাদের ময়মনসিংহের অবস্থান থেকে, বা ময়মনসিংহের নাগরিক, প্রগতিশীল বা বিভিন্ন গণতান্ত্রিক মানুষজন, সামাজিক মানুষজন, তাদের বুদ্ধিভিত্তিক চর্চাকারী মানুষজন এবং ভিন্ন মতের মানুষজন, এটা তাদের নিয়ে আমরা অবশ্যই আন্দোলন গড়ে তুলবো। ধন্যবাদ আপনাকে। সাইদ ইসলামের সাথে কথা বলবো। তো সাইদ, আপনি অনুবাদক, কবি, আমরা জানি আপনার কবিতাও আমরা পড়েছি, তো আপনার অনুবাদও আমরা দেখেছি। তো যারা কবি তারাও একটু ভাববাদী মানুষ। এখন আপনি এই দুইজন আমাদের যে অতিথি তাদের কথা আপনি শুনেছেন, তো এই কাওয়ালি সংস্কৃতি এর সাথেও আপনি পরিচিত। তো এই কাওয়ালি সঙ্গীত যেটা কিনা এই দিল্লি থেকে উদ্ভাবিত, এই ভারতবর্ষ থেকে উদ্ভাবিত, সবই আপনার জানা। তো এখন এই সমস্যাগুলো যে আছে, এই সমস্যাগুলো এইভাবে যে ঘটছে, তো আপনার মূল্যায়নটা কি? আপনি কিভাবে দেখতে চান? ধন্যবাদ। সমালোচকদের কথা শুনছিলাম। প্রথমত আমি ঘটনাটার মূলে যদি চলে যাই, ঘটনাটা ঘটেছে রাত 11টা বা তার কিছু পরে। 11টা এবং 3টা। 11টা এবং 3টা, মানে 11টায় স্টেজে আক্রমণ করা হয়েছে এবং রাত 3টায় মাজারে আক্রমণ করা হয়েছে। আমার প্রথম প্রশ্ন, আমি যেখানে আজকে বসে আছি একটু ড্রাউজি ফিল করছি, একটু ঘুম ঘুম পাচ্ছে। আমি তো গত সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাতে পারি নাই? কারণ হচ্ছে সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল হয়েছে। সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল হওয়ার পর মাইকটা ঠিক, মানে আমি 5তলায় থাকি, ওই 5তলার পাশে মাইক, আমার বাসা থেকে অনেকটা দূরে ওয়াজ মাহফিল হচ্ছে। এবং ওই সকাল 8টা 8:30টার দিকে ওই ওয়াজের মাইক বন্ধ হয়েছে এবং ঠিক তার 1 মিনিট পর থেকে নতুন যে ওয়াজ, আরেকটা যে মাহফিল, সে মাহফিলের মাইক, একই মাইক বাজা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত চলছে। তো আমি রাতে ঘুমাইতে পারি নাই, দিনেও ঘুমাইতে পারি নাই, সমস্যা। এখন আমার কোশ্চেন হচ্ছে, যারা সামাগান বা কাওয়ালির আয়োজন করেছিল ওই জায়গায় যদি আসলে ওয়াজ মাহফিলের স্টেজ থাকতো, রাত ব্যাপী যদি ওইভাবে মাইক বাজানো হতো, যারা এটাকে মনে করছে যে শব্দ দূষণ বা পাবলিক নিউসেন্সের জায়গা থেকে, আমি কি ওয়াজ বন্ধ করে দিতে পারতাম কিনা? এত মানুষের বিরুদ্ধে গিয়ে আমি যে, মানে আমি বাড়িতে আছি, আমি ওয়াজ শুনতে চাচ্ছি না এই মুহূর্তে, ধর আমি প্র্যাকটিসিং মুসলিম বা প্র্যাকটিসিং মুসলিম না হই, কিংবা অন্য ধর্মের কেউ আছে, যে আপনি আপনার এরিয়ার বাইরে সাউন্ড পলিউশনের যে সাউন্ড পলিউশন যে করছেন, আমি যদি এটার বিরুদ্ধে অবস্থান করি, আমি যদি এটার বিপক্ষে বলি, তাহলে হয়তো আমাকে ট্যাগিং করা হবে, আপনি নাস্তিক বা ওয়াজের বিরুদ্ধে বলছেন বা ইসলাম ভালোবাসেন না, এমন একটা ট্যাগিং এর জায়গা থাকবে। এখন এই যে রাত 11টার পর থেকে একপাশে হচ্ছে বড় মসজিদ, আপনারা জানেন যে এশার নামাজের একটু পর খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে মাদ্রাসার ছেলেরা ঘুমিয়ে পড়ে, তারপর তারা ফজরের একটু আগে ঘুম থেকে ওঠে। আমি যে ওই রাত 11টার সময় সেই জায়গাতে কাওয়ালি গান গাইবো বা হোয়াটএভার, আপনি যে গানে গান, এটা আপনি যেরকম করবেন, আপনি যে এই সাউন্ড ক্রিয়েট করতেছেন, এটা তো একটা পাবলিক নিউসেন্সের কোশ্চেন, আপনি এটা করতে পারেন কিনা? বা আপনি ওই কাওয়ালি বাদ দিলাম, আপনি কি এত রাতে মাইক বাজিয়ে বিয়ের আয়োজন করতে পারেন কিনা? কিংবা আপনি এত রাতে অন্য ধর্মের কোনো আলোচনা এইভাবে করতে পারেন কিনা? হতে পারে, আপনি কিন্তু কোনো কিছুই করতে পারেন না। তাহলে এখানে মৌলিক কোশ্চেনটা হচ্ছে, এত রাতে আপনি সাউন্ড পলিউশন করে কোনো কাজ করতে পারবেন না। তাহলে কারো যদি মন চায় সে সারা রাত ব্যাপী মাইক বাজিয়ে গান শুনবে, তাহলে রাষ্ট্রের এই ব্যবস্থাটাও করতে হবে। আপনি সোশ্যাল গেট টুগেদারের জায়গা করে দেবেন, এমন জায়গায় করে দেবেন যে, যেমন ধরেন বলা হচ্ছে যে 31st নাইটে আমরা কি করতে পারবো না, আতশবাজি ফোটাতে পারবো না। কিছু আমার তো মন চায় 31st নাইটে আতশবাজি ফোটাই, কিন্তু আমি তো এই আমার শিক্ষা এলাকায় এটা করতে পারবো না। তাহলে অবশ্যই সিটি কর্পোরেশন, রাষ্ট্রে আমার এমন জায়গায় ব্যবস্থা করে দিতে হবে যে জায়গায় এই কাজগুলো আমি করতে পারি। কারো যদি সারা গান শুনতে মন চায়, তাকে আপনার পাবলিক সোশ্যাল গ্যাদারিং এর জায়গা করে দিতে হবে, রিক্রিয়েশনাল আলাদা প্লেস করে দিতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই ধরনের পাবলিক নিউসেন্স হচ্ছে বা আপনার সাউন্ডের সমস্যা হচ্ছে, মাদ্রাসা ছাত্ররা পড়াশোনা করতে পারছে না, এই সমস্যার সমাধানের জন্য আপনি লিগ্যাল স্টেপ গ্রহণ করবেন। লিগ্যাল স্টেপ হচ্ছে প্রাথমিকভাবে যেহেতু একটা সামাজিক বিষয়, আপনি সেই কর্তৃপক্ষের সাথে গিয়ে কথা বলবেন, আমাদের সমস্যা হচ্ছে, আপনারা সাউন্ড কি কমিয়ে দিতে পারেন কিনা, কিংবা আপাতত এই মুহূর্তে বন্ধ রেখে পরে শুরু করতে পারেন কিনা, কমাতে পারেন কিনা। তারা যদি এই কথা না শুনে,
আপনি প্রশাসনের সাহায্য নিতে পারেন যে আমাদের সমস্যা হচ্ছে, আপনি একটু দেখেন এটাকে কিভাবে নেগোশিয়েট করা যায়। প্রশাসন বলতে জুরিসডিকশনের মধ্যে যে থানা আছে, জি, থানায় এরিয়াতে পড়বে তার আপনি সাহায্য নিতে পারেন। কিন্তু এর বাইরে গিয়ে আপনি যখন আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, স্টেজ ভাঙার চেষ্টা করবেন, শিল্পীদের আক্রমণের চেষ্টা করবেন, মানে নানা ধরনের ঘটনা ঘটবে। আপনি যখন মব লিঞ্চিং হয়, যখন অনেক মানুষ একত্র হয়ে একটা কাজ করতে যায়, তখন ধরেন স্টেজে একটা বাড়ি না পরে একটা শিল্পীর মাথায় একটা বাড়ি পড়ে যেতে পারে। তো ঘটনাটা এমন হতে পারে যে কর্মী মাদ্রাসার ছেলেরা বা মাদ্রাসা থেকে বের হয়ে এরা একটা শিল্পীকে আক্রমণ করতে গিয়েছে। আপনার মানে নিউজ কাভারেজের জন্য নিউজ করতে পারেন এরকম, প্রকৃতপক্ষে ঘটনা কিন্তু তা না, প্রকৃতপক্ষে ঘটনা তা না। তাহলে এটা আমি আসলে এভাবে যে আইন নিজের হাতে তুলে নিতে হবে, এটা যেমন আমি সাপোর্ট করতেছি না, দ্বিতীয়ত আমি এটাও সাপোর্ট করতেছি না যে এত রাত্রে আপনি এমন একটা জায়গায় পাবলিক লাইসেন্স করবেন। দেখেন এই যে আমাদের যে ময়মনসিংহের যে বড় মসজিদের একটা মানে হিউজ একটা ঐতিহ্য আছে। মসজিদের একটা গেটের পাশে দেখুন যে একটা মন্দির আছে। ওই মন্দিরটা হচ্ছে ময়মনসিংহের সবচেয়ে অ্যাক্টিভ মন্দিরের একটা। ওরা সবসময় গান বাজনা করে, ওরা ওইখানে আপনার সমাসঙ্গীত হয়, আমরা জানি, আমরা যাই অনেক সময়। তো তারা কিন্তু এটা কিন্তু সহনীয় পর্যায়ে আছে, কিন্তু তারা কিন্তু ওইখানে কিন্তু কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই, কোনো সাম্প্রদায়িক ঝামেলার কোনো কিছু নেই। আবার এই পাশে এসে আপনি দেখবেন যে ঠিক থানার অপোজিটে যে মাজারটাতে আক্রমণ করা হলো, আসলে মাজার নিয়ে কর্মী মাদ্রাসার মানে অবজেকশনের জায়গাটা কি? যদি মাজারের একটু হিস্ট্রিটা দেখেন, যারা এই অঞ্চলে মাজার নিয়ে এসেছিল, যারা এই অঞ্চলে মাজার নিয়ে কাজ, আপনি যে বড় মাজারের কথা বলেন বাংলাদেশে, ধরেন আপনি খান জাহান আলীর কথা বলেন, আপনি শাহজালালের কথা বলেন, তো তাদের হিস্ট্রিটা অন্য ধর্মের হিস্ট্রি, অন্য ধর্মের যে ধর্মীয় প্রস্তাবনা, সেই ধর্মীয় প্রস্তাবনার বাইরে ইসলাম ধর্মের ধর্মীয় প্রস্তাবনায় কিন্তু পলিটিক্যাল একটা আলাদা প্রস্তাবনা আছে। এটা অন্য ধর্মের থেকে একটু ডিফারেন্ট। তাদের মানে পলিটিক্যাল ফিলোসফিক্যাল জায়গাটা অন্যদের থেকে আলাদা, তাদের ন্যারেশনটা আলাদা। তারা আপনি ধরেন আপনি কিছু রিচুয়াল পালন করতেছেন, অন্য ধর্ম যেমন অনেক সময় রিচুয়ালের মাঝে সীমাবদ্ধ হতে চায়, অন্য কিছু নিয়ে অনেক সময় নেগোশিয়েট করতে চায় না। কিন্তু ইসলামের এই জায়গাটা তারা ইকোনমি নিয়ে কথা বলবে, তারা পলিটিক্স নিয়ে সরাসরি কথা বলবে, তারা রাষ্ট্রের কাঠামো নিয়ে কথা বলবে। তো ইসলামের এই প্রপোজিশনের জায়গাগুলা রয়েছে। তো যারা এই অঞ্চলে মাজার নিয়ে এসেছে তারা কিন্তু মূলত হিস্ট্রিক্যাল জায়গা থেকে আপনি দেখেন তারা কিন্তু শাসক, তারা কিন্তু শাসন কার্য এই অঞ্চলে করেছে। বা এখনকার সময় আপনি বলতে পারেন যে এলাকা ভিত্তিক যে শাসনের জায়গা ছিল সেটা করেছে শাহজালাল, যেটা করেছে আপনার ধরেন, কিংবা খান জাহান আলীর আপনি যে 7 গম্বুজ মসজিদ দেখেন, ওইখানে একই সাথে সেটা হচ্ছে প্রেয়ার হল, একই সাথে সেটা কিন্তু হচ্ছে কোর্ট। সেই জায়গা থেকে বের হয়ে এসে আজকে মাজারের বিষয়ে যে অবজেকশন, মাজারের বিষয়ে মোটামুটি 2টা অবজেকশন আছে সাধারণ মানুষ এবং কর্মীর। প্রথমত একটা অবজেকশন হলো এখানে মানে মাদকের একটা ব্যবহার হয়। এখানে মাদকের একটা ব্যবহার হয়, সিরিয়াস এলিগেশন আছে মানুষের যে মাদকের একটা ব্যবহার হয়। দুই হচ্ছে এখানে আসলে ইসলাম ধর্মের নামে যা কিছু হয় ইসলাম পালন করা হয় না। এখন আমার কথা হচ্ছে, আগে দাদা বলেছেন একটা বহুত্ববাদী সমাজে ইসলাম আসলে কি প্রকারে কিভাবে মানুষ ইসলাম পালন করবে। ধরেন তুরস্কে যেভাবে ইসলাম পালন করে, বা সৌদি আরবে যে প্যাটার্ন আছে, পাকিস্তানে যে প্যাটার্ন, বাংলাদেশে যে প্যাটার্ন, কিংবা ধরেন আফগানিস্তানে যে প্যাটার্ন, এটা কিন্তু স্থান ভেদে ইসলাম একটা স্থান ভেদে সেই অঞ্চলের কালচারের সঙ্গে ইন্টারমিংলিং করে এটা প্র্যাকটিসিং জায়গাটা কিন্তু আলাদা। তোমার কথা হচ্ছে কেউ যদি এইভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে একটু তোমার চাইতে আমার চাইতে একটু ডিফারেন্ট হয়ে ইসলাম পালন করে, আপনি কি সামাজিক অবস্থান থেকে তাকে রাইট দিবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, তাকে এই অধিকার বাস্তবায়নের রাইট আপনাকে দিতে হবে, সোসাইটি দিতে হবে, আইনের দ্বারা দিতে হবে, এবং আপনি তার উপর কোনোভাবে জোরারোপ করতে পারবেন না। 1 নাম্বার 2 পয়েন্ট হচ্ছে মাদক নিয়ে যে কথাটা হচ্ছে, তাহলে মাদক নিয়ে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে রেগুলেটরি বডি কোথায়, প্রশাসন কোথায়? শুধুমাত্র কি এই মাজারগুলোতেই মাদকের ছড়াছড়ি? আমি তো আপনাকে ইন্ডিকেট করে বলতে পারবো যে বিশ্ববিদ্যালয়ের হলগুলা, প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে প্রচুর পরিমাণ ইয়াবার বিজনেস হচ্ছে, এবং হলগুলা এক একটা হলে অনেক পরিমাণ মাদকের আড্ডা। আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে করেছি, আমি জানি। তো ওইখানে আপনার যেমন ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। এখানে যদি আপনার মনে হয় যে এটা মাদক নিয়ে কোনো সমস্যা, তাহলে প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। আপনি কি এখন এই প্রস্তাবনার উপর ভিত্তি করে যে বিশ্ববিদ্যালয়ে একটা হলে আক্রমণ করতে পারবেন? আপনি একটা ক্লাবে আক্রমণ করতে পারবেন? আপনি যেটা পারবেন না, কিন্তু আপনি মাজারে আক্রমণ করতে পারতেছেন কেন? তারা হচ্ছে যেন অন্তর্দেশ শ্রেণী, তারা মানে তাদের এত শক্তি নাই যে বাই ফোর্স আপনি যখন ফোর্স দিবেন সেটা সে ফোর্স ব্যাক করবে। এই জায়গাটা তার যখন নাই, আপনি তখন তার উপর এই নির্যাতন বা এই জুলুমটা আপনি
করতে চাচ্ছেন। তো এটা এটা একটা বিষয়। আর মোটা দাগে যদি আমি বলি, ধরেন এই অঞ্চলে ইসলাম নিয়ে যারা ডিল করে কিংবা ইসলামিক রাজনীতির কথায় যারা বলে, মানে মূলত কওমি মাদ্রাসার যে লাইনটা, তাদের যে লিডাররা রয়েছে তারা কিন্তু কখনো ওইখানে যাও, মাজার ভেঙে ফেলো, মাজার থাকতে দেওয়া যাবে না, মাজার ঘুরিয়ে দাও, কিংবা এই মাদ্রাসা থেকে একটা দল গিয়ে মাজারের বিল্ডিং দিয়ে সব ধসিয়ে দিবে, এই ধরনের কোনো আলাপে তারা কিন্তু কখনো যায় না। কিন্তু তাদের ওয়াদের একটা পয়েন্ট থাকে যে হ্যাঁ, আমরা কবর পূজা, মাজার পূজা এইটার বিরোধী, কিন্তু মাজার থাকতে হবে না, রাখতে দেওয়া যাবে না, মাজার ভেঙে দিতে হবে, এবং মাজারের সংস্কৃতি বাংলাদেশে থাকবে না, আলাপটা কিন্তু ওই পর্যন্ত কখনো পৌঁছায় না। এই যে একটা নেগোসিয়েশনের জায়গা, ধর্মীয় একটা আলাপের জায়গা বা থিওলজি নিয়ে একটা আলাপের জায়গা, এই জায়গাটা যদি সমাজে না থাকে, এই জায়গাটা যদি সবার জন্য উন্মুক্ত না থাকে, তাহলে একটা সমাজে কিন্তু এনার্কি হবে। এই অভ্যুত্থানের পর আজকে পর্যন্ত যে ঘটনাগুলো আমরা দেখছি, এটা কিন্তু হচ্ছে এনার্কির একটা আলামত। যখন মব জাস্টিস, মব লিঞ্চিং হবে, এর পরবর্তী স্টেপ কিন্তু হচ্ছে সোশ্যাল এনার্কি। আপনি কিন্তু এই মব জাস্টিস শুধুমাত্র যদি এই মাজার কেন্দ্রিক খুঁজে বের করেন তাহলে সমস্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ফজলকে পিটিয়ে মেরে ফেললো মব জাস্টিস, তার তো কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, তাদের তো ধর্মীয় ব্যাকগ্রাউন্ড নাই। আপনি বলতেছেন যে প্রাচ্যের অক্সফোর্ড, সবচেয়ে বেশি সফিস্টিকেটেড লোকজন, তারা একটা ছেলেকে মোবাইল চুরির দায়ে মব লিঞ্চিং করে পিটিয়ে মেরে ফেললো। তার মানে আমাদের সহনশীলতাটা কোন পর্যায়ে কমে গেছে এবং আমাদের নেগোসিয়েশনের জায়গাটা কত বেশি সংকুচিত হয়ে গেছে, এটা নিয়ে আমাদেরকে নতুন ভাবে ভাবতে হবে। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমরা আবার কিন্তু এই কথাটি বারবারই শুনি যে ইসলাম শান্তির ধর্ম, তাহলে সে কনফ্লিক্ট এইরকম জোর খাটাবে, তার মতের সাথে মিশলো না, তাই বলে একটা জায়গাকে ধ্বংস করে দিতে হবে, এটা আবার সাপোর্ট করে না। তাহলে এইখানে আবার আমরা এই কথার সাথে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করছে, তারা যখন যে একটা স্থাপনা কিভাবে ভেঙে দেয়, তখন বিষয়টাকে আমরা মিলাতে পারি না। আবার আমি যখন সাক্ষাৎকার দেখছিলাম, তো যারা কিনা এই মাজারের সেক্রেটারি, সভাপতি, তো তাদের সাক্ষাৎকার আমি দেখছিলাম, তারা বলছে আমাদের যারা বাচ্চা তারা তো মাদ্রাসায় পড়ে, আমাদের কি মাদ্রাসার মধ্যে বিশ্বাস নাই? আমাদের তো মাদ্রাসায় বিশ্বাস আছে। তাহলে এটা এই কাওয়ালি সংস্কৃতি, এটা তো আজকের না, 300-400 বছরের পুরনো সংস্কৃতি। তাহলে এত বছর যাবত, হ্যাঁ, মানে মানে এই জায়গাটার কথা বলতেছি, হ্যাঁ, এখানকার কথাটা বলতেছি। তাহলে এত পুরাতন যদি হয়, তাহলে এত পুরাতন এটা সংস্কৃতি, এটা অন্যায়টা কি করলো? সুতরাং আমাদের বাচ্চারা যদি মাদ্রাসায় পড়ে, তাহলে মাদ্রাসার যারা পড়াশোনা করে তাদের তো সেই ধৈর্যটা, সেই জায়গাটা থাকা দরকার যে আমাদের সাথে একটা আলাপ করবে, একটা আলোচনা করবে। একটা জিনিস ভেঙে গুড়িয়ে দিলেই কি শেষ হয়ে যায়? আচ্ছা, তো এই বিষয়টি যেরকম বলেছে, আবার পাশাপাশি আরেকটি বিষয় যে আমাদের সমস্ত ভক্তরা, মানে যারা ওই যে মাজারের যারা ভক্তরা, তারা সকলে এসে একত্রিত হয়েছে এবং বলেছে যে আমরা কিন্তু পাল্টা হামলা করব না। চমৎকার বিষয় যে আমরা কিন্তু পাল্টা হামলা করব না। তাহলে আমরা এই বিষয়টা আলোচনার জন্য প্রশাসনের দ্বারস্থ হব। পাশাপাশি এখানে সিসিটিভি ফুটেজ আছে, এইখানে যারা যারা সেই অন্যায়টা করেছে তাদের শাস্তি হোক। যারা কিনা স্থাপনা ভেঙেছে এবং এই কাওয়ালি গানের মধ্যে যারা হামলা করেছে, শিল্পীদের উপর হামলা করেছে, জিনিসপত্র ভেঙেছে, তাদের আমরা শাস্তি দাবি করি। তো তাদের এই বক্তব্যটা আমার কাছে ভালোই লেগেছে। ভালো ভালো পয়েন্ট ধরেছেন। আমি আপনাকে মনে করিয়ে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই বছর খানেক আগে উনি একটা অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্ট করার পর ওনার গাড়ির সামনে যে মানে পথযাত্রীটা পড়ে, কিলোমিটার পর্যন্ত, হ্যাঁ, বেঁচে ছিলেন, কিন্তু উনি কিন্তু গাড়ি থামাননি। গাড়ি না থামে উনি ক্রমাগত গাড়ি টেনে চলে গেছেন। তো পরবর্তীতে ওনার একটা মানে অন্য কারো একটি স্টেটমেন্ট আমার খুব মনে দাগ কেটেছে, সেটা হচ্ছে আচ্ছা আমি যদি ওই জায়গায় গাড়িটা থামাতাম তাহলে কি হতো? জনগণ হয়তো ওই জায়গায় আমাকে পিটিয়ে মেরে ফেলতো। তার মানে মব জাস্টিসের একটা কালচার আমাদের এখানকে রয়েছে সর্বত্র বিরাজমান। আপনি যদি একটা বাজারে যদি একটা পকেট মার ধরেন কিংবা একটা ছেঁচড়া চোর আপনি ধরেন, তো আপনি তাকে বিচারের আওতায় আনার পূর্বে আপনি মানে যত পারবেন, এটা একটা ঈদের মতো, একটা উৎসবের মতো, আনন্দের মতো, মানে আমি অন্তত দুটা ঘুষি দিয়েছি এটা বলতে পারার যে আনন্দ, সে জায়গা থেকে মব জাস্টিসের একটা উৎপত্তি হয়। আর কাওয়ালি বা সংস্কৃতি, দেখেন এখানে ভাষার একটা বিষয় আছে। ইংরেজরা আসার পূর্বে এই অঞ্চলের যে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা কেন্দ্রিক, স্কুল কেন্দ্রিক যে শিক্ষা ব্যবস্থা, ধরেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আলাপ যদি আমি করি,
ভাষার জায়গাটা কিন্তু তারা অনেক বেশি রেস্ট ছিল, মানে অনেক বেশি এনরেস্ট ছিল। তারা শুধুমাত্র এখন যে একটা ভাষায় সীমাবদ্ধ, আমাদের যে ইংরেজি শিক্ষা ব্যবস্থা, আমরা কেউ ভালোভাবে বাংলাও পারি না, কেউ ভালোভাবে ইংরেজিও পারি না। আপনি যদি মধ্যযুগের দিকে তাকান, মধ্যযুগে আপনি এমন স্কলারই খুঁজে পাবেন না যে অনেকগুলো ভাষা জানে না, যে বহু ভাষা জানে না। তারপর ইংরেজি শিক্ষা বা আধুনিক শিক্ষা আসার পর এই মাদ্রাসাগুলো কিন্তু অনেক সংকুচিত হয়ে গেছে, কারণ তারা টানা 100 বছর ইংরেজদের বিরুদ্ধে ফাইট করেছে যে আমরা ইংরেজি শিক্ষা গ্রহণ করবো না। তারা ফার্সি পড়তো, উর্দু পড়তো, সংস্কৃত পড়তো, হিন্দুরাও কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করতো। ক্ষেত্র বিশেষে তারা ইংরেজি পড়তো, ওইখানে আপনার মেডিকেল সায়েন্স পড়ানো হতো, জ্যোতির্বিদ্যা পড়ানো হতো। তার মানে প্রকৃতপক্ষে ওইগুলো ছিল ইউনিভার্সিটি এবং অনেক কালচারের সমন্বয়, অনেক ভাষার সমন্বয়। সুতরাং প্রকৃতপক্ষে মাদ্রাসার যে আইডিয়া, মাদ্রাসার যে ধারণা, সেই ধারণা যদি আমাদের সমাজে বিরাজমান থাকতো বা থাকে, তাহলে আমাদের চাইতে অন্যের কালচার গ্রহণ করার ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি উদারবাদী। ইংরেজি শিক্ষার্থীদের কিন্তু তারা কিন্তু উদারবাদী। আপনি দেখবেন যে তাদের নিজস্ব ভাষাকে, আপনি যদি দেখেন যে আফ্রিকান মুসলিমদেরকে ধরে নিয়ে আনলো আমেরিকানরা, তারা তাদের ওইখানকার যে তাদের যে সুফি ভাষা, সুফি গানের যে সং, ওই গানগুলোর সাথে তারা অ্যাকমপ্লিশ করে দিল হচ্ছে আমেরিকান ভাষা, আমেরিকান কালচার, জাজ সঙ্গীত, আজকের দিনের রক এন্ড রোল ভাষা। এটা ওই আফ্রিকান আমেরিকান মুসলিমদের একটা কান্নার কণ্ঠস্বর আপনার মাঝে চলে আসে। তো এইখানকার কোরিয়া মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডেও, হিস্ট্রিতেও কিন্তু এরকম বহু ভাষার, বহু সংস্কৃতির চর্চার একটা উন্মুক্ত জায়গা আছে। এমনকি অমুসলিমকে শিক্ষা দেওয়ার জায়গাটাও তারা উন্মুক্ত করে রেখেছিল। তো আজকের দিনে এই কোরিয়া মাদ্রাসাকে যদি আপনি দেখেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সরকারের অনুদান নাই, এখানে শিক্ষা ব্যবস্থার উন্নতির সুযোগ সেখানে নাই, তারা মেইন স্ট্রিমে আসছে না। তারা আসলে কি করতেছে? 8,000 টাকা 10,000 টাকা দিয়ে মাদ্রাসায় চাকরি করতেছে, মানে একটা মানবতার জীবনযাপন তারা করতেছে। এমন না যে তারা সমাজের হায়ারার্কিতে সবচেয়ে উঁচুতে আছে, আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাতের মতো, বা জামাত না, আওয়ামী লীগ বিএনপি কে আমি বলি, তারা অতটা শক্তিশালী না যে সামাজিক উচ্চ পর্যায়ে আছে, আমি যাকে ইচ্ছা ঘুরিয়ে ফেলতে পারি, যাকে ইচ্ছা মারতে পারি। তারাও কিন্তু কোরিয়া মাদ্রাসাও কিন্তু একেবারে সমাজের পিছিয়ে পড়া একটা রেস, অর্থনৈতিক কাঠামোর দিক থেকে এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা প্রণোদনা পাওয়ার দিক থেকে। তাহলে আপনি দেখবেন এই এক একটা, মানে কে ভার্সেস কে, মানে দুইটা, মানে দুইটা দল, যে দুইটা দলে কেউই সামাজিকভাবে প্রিভিলেজড না। একটা আন্ডার প্রিভিলেজড দল আরো অধিক আন্ডার প্রিভিলেজড একটা দলকে আক্রমণ করেছে। এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, এই দুইটা দল আক্রমণ করেছে। তো আমার মনে হয় যে সরকার রেগুলেটরি বডির মাধ্যমে এই বিষয়গুলোকে ক্লিয়ার করা দরকার, এবং হোয়াটএভার যেই হোক, আক্রমণকারী যেই হোক, কারোই আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নাই। এবং একই অর্থে বলতে হবে, কেউ যদি তার সংস্কৃতি, কেউ যদি তার কালচার করতে চায়, প্র্যাকটিস করতে চায়, তাকে এমন ভাবে কালচারাল প্র্যাকটিস করতে হবে যেন আপনার রিক্রিয়েশন, আপনার বিনোদন, আপনার সুযোগের জন্য পাবলিক নিউসেন্স সৃষ্টি না হয়। আমি দেখবেন যে মোস্তফা সরোয়ার ফারুকের একটা মুভি তৈরি হয়েছে যে এমপি নাকি মন্ত্রী সারা ব্যাপী কি হচ্ছে গান গণনা করতেছে, তো সে তখন প্রেগনেন্ট, সে যা বলছে যে আপনি তো গান থামাইতে পারবেন কিনা, তাকে আটকে রাখছে। তো এই যে বাস্তবতা, সমাজের বাস্তবতা থেকে ঘটনা উঠে আসছে, তো এটা বহুমুখী ব্যাখ্যা আছে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার ফলে এই ঘটনাগুলো ঘটবে, এটাকে কোনোভাবেই, কোনো অর্থেই, কোনো ব্যাখ্যাতেই সাপোর্ট করার সুযোগ নেই আর কি। একটা বিষয় জাস্ট আমি একটু যুক্ত করে দিই, সেটা হচ্ছে আপনি আরেকটা বিষয় টাচ করলেন, সেটা হচ্ছে সাউন্ড। তো রাতের বেলায় যদি সে এরকম উচ্চমাত্রার সাউন্ড বাজায়, হ্যাঁ, পাবলিক নুইসেন্স, হ্যাঁ, সবগুলো আসলে লিগ্যাল টার্ম, মানুষের জন্য বুঝতে এখন সহজ হবে। এখন মানুষ অনেক বেশি আইনি চর্চা এবং আইনি বিষয়গুলো দেখে। আপনার মনে আছে কিনা যে উচ্চতর যে আদালত আমাদের মহামান্য হাইকোর্ট কিন্তু একটা জাজমেন্ট দিয়েছিল, অর্ডার দিয়েছিল। তাহলে সেখানে বলেছিল যে গাড়ির মধ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা যাবে না। বাস্তবতা হচ্ছে গাড়ি সেগুলো এই হাইড্রোলিক হর্ন বন্ধ করেছে কি? বন্ধ করে। আচ্ছা, তাহলে এখানে উচ্চ আদালতের যে অর্ডার, যে নির্দেশনা, তাহলে সেই নির্দেশনাটি যারা প্রতিপালন করবে, তাহলে এটা হচ্ছে স্থানীয় প্রশাসন। আচ্ছা, আবার এর মধ্যে হচ্ছে ওই পুলিশ। তাহলে তারা যদি সেটাকে সেইভাবে বাস্তবায়িত না করে, তাহলে উচ্চ আদালতের যে অর্ডার বা জাজমেন্ট, তাহলে সেটি কিন্তু তখন বাস্তবায়িত হয় না। তাহলে এইখানে আমরা যদি এটিকে বন্ধ করতে চাই যে এত রাতে সেটি বাজানো যাবে না, তাহলে এই সম্পর্কে যে স্থানীয় যারা থানা আছে, বিট পুলিশিং যারা করে,
তো তাদের কিন্তু মানুষকে এইভাবে সচেতন করতে হবে যে আপনি আসলে কি করতে পারবেন, আপনি আসলে কি করতে পারবেন না। যদি আপনি এটা করেন তাহলে আপনি আইনের আওতায় আসবেন, আপনি এটা পেনাল্টির মধ্যে আসবেন ইত্যাদি। আর যদি সেটা না করে, তাহলে আপনি যে কথাটি বলেছেন সারা রাত যদি ওয়াজ চলে, তাহলে সেখানে কি কোনো কিছু করা সম্ভব না। তাহলে এই ওয়াজের মধ্যে আমরা দেখি যদি ধর্মীয় বয়ান মানুষের শোনার কথা, তাহলে সেইখানে যদি সে অন্য কোনো বয়ানও দেয়, তাহলে সেইখানেও কিন্তু রেস্ট্রিকশন নাই। সে যদি সেখানে সাম্প্রদায়িকতা ছড়ায়, বিভিন্ন কিছু ছড়ায়, সেখানেও কিন্তু কিছু বলার থাকে না। তাহলে সবাই সেটা করেন সেটা আমরা বলছি না, আমরা বিভিন্ন জায়গা থেকে এই আলোচনাগুলো শুনি। তাহলে সেই জায়গায় যে সাউন্ডে কত ডেসিমেল হতে পারে, এগুলোও কিন্তু এখন তারা নতুন করে উঠে এসেছে যে পুলিশ এবং প্রশাসন তাদের সাথে কথা বলার জন্য যে এতটুকু সচেতন করতে হবে, এর বেশি আপনি পারবেন, এর বেশি আপনি পারবেন না, এতটার পর পারবেন, এতটার পর পারবেন না। আপনি এটা শুধু সাউন্ডের ক্ষেত্রে না, ধরেন এই কয়েকটা ওয়াজ মাহফিল হলো, মানে আপনি এত গাড়ি আসছে, এত মানুষ আসছে, আমার বলা হয় আর কি, কক্সবাজার গেছেন, মানে ফিরে আসতে পারছেন না, একই জায়গায় তার 20 ঘন্টার বেশি বসে থাকতে হচ্ছে বাস, মানে ট্রাফিক সমস্যার সৃষ্টি করতেছেন। এখন যদি স্পেসিফিক ভাবে আমি বলি যে এই সমস্যাগুলো শুধুমাত্র ওয়াজ মাহফিল বা ধর্মীয় বক্তারা সৃষ্টি করতেছে না, আপনার যে কালচার, এই কালচারে যে আপনার যে রাজনৈতিক প্র্যাকটিস, আপনি কি করতেছেন, অমুক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছেন, ঢাকা থেকে একজন ভাই আসবে, রাজনৈতিক একজন ব্যক্তি আসবে, তার জন্য আপনি প্রত্যেক জায়গায় ব্লকেট, একদম ভালুকা থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত আপনি অন্তত 50টা জায়গায় ব্লকেট দিয়ে আপনি ট্রাফিক কন্ট্রোল আপনি করতে দিচ্ছেন না। তো এই টোটাল সমস্যাটা হচ্ছে আমাদের এই কালচারাল প্র্যাকটিসের জায়গা, আইনি কাঠামোর জায়গা। তো পুলিশ আসলে এই জায়গায় সচেতন হয় না বা সচেতন হইতে চায় না। ওয়াজের স্টেজে উঠে একজন রাজনৈতিক বক্তা একটু কথা বলবে, তার তো ওটা নির্বাচনী ক্যাম্পেইন, তো ওইখানে আবার প্রোটেকশন দিবে হচ্ছে পুলিশ, রাত্রে একটা সময় এই বক্তব্য দিবে, ঠিক আছে। তো মাজার যে এই মাজারটা যে ভাঙা হলো, কালোসার যে মাজার ভাঙা হলো, 11টার সময় এই ঘটনাটা ঘটার পর থানার একদম পাশে, আমি বলবো যে মানে ডোর টু ডোর, তো থানার পাশে থাকা অবস্থায় এখানে আরো অকারেন্স ঘটতে পারে, বা এটা ফিডব্যাক, পাল্টা আক্রমণ মাদ্রাসাও হতে পারতো, পাল্টা আক্রমণ হতে পারতো। পুলিশ আসলে কি সচেতনতা দেখালো? তারা, আমরা যে বলতেছি যে 5th আগস্টের পর পুলিশ অনেক বেশি জনবান্ধব, অনেক বেশি ট্যাক্টফুল, অনেক বেশি মানুষের পক্ষে কথা বলে, অনেক বেশি মানুষকে নিরাপত্তা দিতে চায়, বাস্তবিক পক্ষে তারা কি তাদের অ্যালার্টনেসের কোনো পরিচয় এখানে দিল? তাদের ইনফরমেশন কিভাবে এখানে ফেল হইলো? কোন ইনফরমেশনই কাজ করে না, থানার মুখে এসে মাজারটা ভেঙে ফেললো। তো একই অর্থে আমি এখানে যারা এটা আক্রমণ করেছে, যারা এই মাজারে আক্রমণ করেছে, আমি যে এটা বলবো তাদের সাধারণ জ্ঞানের অভাব আছে। একই অর্থে প্রশাসন এখানে জনতাকে কিংবা জনগণের একটা স্থাপনা, এটা নিরাপত্তা দিতে যে ব্যর্থ হলো, সামগ্রিকভাবে আমি এটা তাদের ব্যর্থতাটাকে অনেক বড় করে দেখবো। বাকিরা মনে করলো যে পুলিশ থাকলেও আসলে আক্রমণ করা যায়, পুলিশ থাকলেও আক্রমণ করা যায়, এবং পুলিশ এটা কেউ যদি মানে ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন করে যে পুলিশ কি চেয়েছিল কিনা যে এই আক্রমণের পর আরো একটা বড় আক্রমণ হোক, কোশ্চেন অ্যারাইজ করে। এবং আপনি দেখবেন যে এই ঘটনা থেকে যারা আক্রমণ করলো প্রকৃত পক্ষে তারা কি বেনিফিটেড কিনা, তারা কখনো বেনিফিটেড না। একটা ঘটনা ঘটার পর আপনার আসলে খুঁজতে হবে যে এই ঘটনার বেনিফিশিয়ারি কারা। এই ঘটনার বেনিফিশিয়ারি যারাই হোক, কিন্তু পাবলিক সিম্পথি, পাবলিক ওপিনিয়ন কিন্তু এই বড় মসজিদের বিপক্ষে যাবে, তাদের বিপক্ষে যাবে। কিন্তু এতদিন যাবত তারা যে সম্প্রীতির এক্সাম্পল দেখিয়েছে, কিংবা 5th আগস্টের পর যখন একের পর এক মন্দিরে হামলার আশঙ্কা আমরা শুনতেছি, এই মাদ্রাসার ছাত্ররা কিন্তু সারা রাত ব্যাপী লাঠি নিয়ে, আপনারা জানেন যে ময়মনসিংহ শহর কেন্দ্রের যে মন্দিরগুলো থাকে, হিন্দু অধ্যুষিত মন্দিরগুলো সবগুলো কিন্তু মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে। তাহলে এই মাদ্রাসার ছাত্ররা যদি মন্দির পাহারা দিতে পারে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, এবং পার্সোনালি অনেক মানুষকে, অন্য ধর্মের মানুষদেরকে তারা বাড়িতে থাকতে দিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে। এবার তারা এখন হঠাৎ করে একটা আপনার মাজারে হামলা করবে এবং মাজারে এই ধরনের ঘটনা ঘটাবে, তাহলে মানে খুব কন্ট্রাডিক্টরি, এই বিষয়গুলো খুব কন্ট্রাডিক্টরি এবং অনেকগুলো কোশ্চেন অ্যারাইজ করে কেন এটা করবে। আপনি যদি এক কথায় বলেন তাহলে প্রতিকারটি কি, যে এইভাবে এই ধরনের ঘটনা যদি আর না ঘটুক, এটাই তো আমরা চাই, তাহলে সেই প্রতিরোধ বা সেই কি ব্যবস্থাটা নেওয়া যায়? ফাইনালি প্রথম কথা হচ্ছে, কোন সমাজকে যদি টিকায় রাখতে চান, একটা সমাজকে অগ্রসর, একটা সমাজকে প্রগতিশীল, এইটা ওই সমাজের বিল্ডিং, ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে না, ওইটা নির্ভর করে ওই সমাজে কতটা আইনের শাসন বলবৎ রয়েছে তার উপর। কেউ, কোন দল, কোন গোষ্ঠী, কোন মতাদর্শ, কোন ফিলোসফিক্যাল থটের লোকজনই আইন নিজের হাতে তুলে নিতে পারবে না, কিন্তু তার আইনি যে অধিকার আছে, এই অধিকারের সবগুলো বিষয় রাষ্ট্র সুরক্ষা দান করবে। যদি এটা সম্ভব হয়, তাহলে এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব হবে। না হলে আজকে এক জায়গায়, কালকে অন্য জায়গায়, আজকে এই ধর্মের মাজার
কালকে অন্য ধর্মের প্রার্থনালয়, সেখানে আঘাত আসবে আইনের শাসন যদি বলবৎ করা না যায়। আমি বলবো যে পুলিশকে আরো বেশি তার কাজে মনোযোগী হতে হবে, এবং প্রকৃত পক্ষে তারাও যে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে, এইটা মাঠে আইন প্রয়োগের মাধ্যমে মানুষের পাশে থেকে তাদেরকে প্রমাণ করার সময় এসেছে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার একটু বিজন সম্মানিত দাদার কাছে আসলাম। তো দাদা, এই আপনি বাকিদের কথা শুনলেন, তাহলে এখানে এর প্রতিকারে এরকম ঘটনা যেন আর কোথাও না ঘটে, তাহলে আপনার মতামত যদি আপনি বলেন, বা আপনার সাজেশন, আপনার পরামর্শ যদি বলেন। প্রথমত যে দুজন আলোচনা করলেন, দুজনে মানে আলোচনার অনেক গভীরে গেছেন, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দুজনকে আমি ধন্যবাদ দিতে চাই প্রথমত আলোচনাটাকে সেই স্তরে নিয়ে যাওয়ার জন্য। সেই অর্থে আমি এই প্রবলেমটা নিয়ে মানে যে দুজন কথা বলছে এর মধ্যে মনে উনি একটা খুব চমৎকার জায়গায় কথা বলছেন যে আমাদের এখানে আসলে রেনেসাটা হয়ে ওঠেনি। রেনেসা না হওয়ার প্রবলেমটা যেটা, এটা হচ্ছে যে এখানে ফিউডালিজমটা ভাঙে পড়ে নাই। আমাদের সমাজ কাঠামোতে যখন ফিউডালিজমটা ভাঙে না, যেটা ইউরোপ প্রায় 300 বছর মানে জয় পরাজয়ের মধ্য দিয়ে এটা অর্জন করছে, এইটা না ভাঙার কারণে আমাদের এখানকার সমাজ সংস্কৃতির সমস্ত জায়গাগুলোতে আপনি দেখবেন যে ফিউডালিজম কাজ করে। এবং আমরা যা যা কিছু নিয়ে ভাবি, মানে এমনকি আমরা যখন গণতন্ত্রের কথা ভাবি, তখন আসলে ফিউডালিজম যে আসলে এই গণতান্ত্রিক একটা সমস্যার সমাধান করতে চাই। আপনাকে একটা উদাহরণ দিই। একজন সাংবাদিক, সে এখানকার খাদ্য সামগ্রী নিয়ে বেশ সচেতন ছিল, সামাজিক আন্দোলন করত। একবার তরমুজের মধ্যে রং দিয়ে কাঁচা তরমুজ মানে বাচ্চাদের বিক্রি করছে, এইভাবে পরে ওই যে বিষাক্ত রং দেওয়ার কারণে 2টা বাচ্চা মারা গেল। উনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে ওদেরকে পাইলে আমি পাড়ায়া মাটির নিচে ডাইরিয়া ফেলতাম। অর্থাৎ একজন সমাজ সংস্কারক, তিনিও মানে তার যে খুব পবিত্র কাজটা এটা ফিউডাল একটা পদ্ধতিতে আসলে ফিউডাল একটা প্রবলেম সলভ করতে চায়। আসলে ফিউডালিজম যেটা করে আসলে সমাজে আপনি দেখবেন যে সে তার শাস্তির ধরনগুলো কি, এটা দেখবেন তার শাস্তির যে যন্ত্রপাতি মানে ইনস্ট্রুমেন্টস এগুলো কি, সে গিলোটিনে শিরোচ্ছেদ করে, সে তারপরে ওই যে আরো খুব যাতনাদায়ক চামড়া ছিঁড়ে ফেলে, মাথার থেকে পা পর্যন্ত কেটে ফেলে। হ্যাঁ, অর্থাৎ এই যে তার পদ্ধতিটাই হচ্ছে আপনি দেখবেন যে খুব ভয়াবহ, সবচেয়ে যন্ত্রণাদায়ক বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে সে আসলে মৃত্যুদণ্ড দেয়। অর্থাৎ সে মনে করে ভয় এবং আতঙ্কের মধ্য দিয়া একটা সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। এটা হচ্ছে ফিউডাল পদ্ধতির জায়গাটা। ফলে আমাদের সমাজ কাঠামো এখানে যেহেতু আমরা আসলে এখানে রেনেসাটা করতে পারি নাই বা হয়ে ওঠে না এখানে, মানে সেই কারণে আমাদের যতগুলো ধারণা আছে, আমাদের ধারণার এইটা খুব ক্ষীণ অংশ ছাড়া, ক্ষীণ একটা ধারা ছাড়া প্রায় সমস্তটাই হচ্ছে ফিউডাল। এই ফিউডাল হওয়ার কারণে ফিউডালিজম আসলে ফেসিজম, সার্বস্তুগত ভাবেই ফেসিজম। তো আমরা এই যে এখন যে চর্চাগুলো হচ্ছে আমাদের সমাজ জীবনে এবং বিভিন্ন জায়গায়, আমরা আসলে ফিউডাল সংস্কৃতির কারণে এটা করি। এখন সেই দিক থেকে যদি বলেন আইনের শাসন দিয়া আপনি টোটাল ফিউডাল সংস্কৃতিকে প্রতিরোধ করবেন কিভাবে, আমি এই জায়গাটা আইনের অসহায়ত্বকে দেখি। তো বিকল্প কিছু, হ্যাঁ বলছি। তাহলে একটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি আইনের শাসন আমাদের সমাজকে ফেরাতে পারবে না? প্রথমত হচ্ছে এটা আমাদেরকে তাৎক্ষণিক একটা সমাধান দিবে, এই মুহূর্তে একটা প্রতিরোধ করবে, এই মুহূর্তে সুরক্ষা দিবে। তো এই মুহূর্তের সুরক্ষাগুলো হচ্ছে আমাদের খুব সাময়িক। আপনি যে কথাটা বলছিলেন যে আমরা যদি একটা আইনি শাসন তৈরি করতে পারি, তাহলে সেটা আমাদেরকে সুরক্ষা দিতে পারে। তো আমাদের তো আইনি কাঠামো আছে, আইন আছে, সংসদে আইন আছে, কি সংবিধানে আইন আছে, বহু কিছু আছে, আদালত আছে, সেগুলো আমরা যদি বাস্তবায়ন করতে পারি সেটা হইতে পারে। তাহলে আসলে আমি এটা মনে করি এই জায়গাটা আমার খুবই দ্বিমত আছে। দ্বিমত হচ্ছে এই জায়গাটায় যে প্রথমত হচ্ছে যে যদি আমরা আমাদের সংবিধানে যে আইনগুলোকে আমরা বিন্যস্ত করছি সেগুলোকে যদি আমরা প্রয়োগে যাই, তাহলে আমাদের সমাজ কাঠামো ভেঙে পড়বে।
একটু আগেই বলছিলাম আপনারা বোধহয় শুনছেন এই আলোচনা শুরু করার আগে, যেমন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা টিকে আছে হচ্ছে শুধুমাত্র নিপীড়নের উপরে। এটা এক্সপ্লয়টেশনটা এই মাত্রায় হয় যে এটা আসলে এক্সপ্লয়টেশনের স্তরে আর থাকে না, এটা আসলে মানে সাপ্রেশন স্তরে চলে যায়। তো সেইটাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান আপনার গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেটা শুধুমাত্র একটা কমিশন ভোগী একটা ইন্ডাস্ট্রি, তাহলে আপনাকে গার্মেন্টস শ্রমিকদেরকে আপনি স্বাধীনতা দিতে পারবেন না, তারকে আইনের শাসন এখানে পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারবেন না, তার জীবনযাপন, তার সামাজিক কাঠামো, তার চাহিদা, তার অধিকার, এইগুলোকে আপনি বাস্তবায়ন করলে আপনার গার্মেন্টস অর্থাৎ আমরা ইন্ডাস্ট্রির যে এক্সিস এটা ভেঙে পড়বে। আমাদের এখানকার যে যে কাঠামোটা এখন একটা পুঁজিবাদী কাঠামোর মধ্যে আমরা আছি, এখানে প্রধান প্রধান যেগুলো আছে, আপনি ধরেন এস আলম আছে, এস আলম তো কয়েকজনের গড়ে ওঠা, আব্দুল আওয়াল মিন্টু আছে, তারপরে হচ্ছে এই যে আরো যে বসুন্ধরা গ্রুপ আছে, পরে ইয়ারা আছে কি জানি বলে সালমান এফরামরা আছে, আরো কতগুলো গ্রুপ আছে, সিটি গ্রুপ, স্কয়ার সিটি গ্রুপ। এই সবগুলো গ্রুপই দেখবেন এরা প্রধানভাবে ব্যবসা বা ইন্ডাস্ট্রির মধ্যে দিয়ে আয়টা এদের প্রধান উৎস না। এদের প্রধান উৎস হচ্ছে আসলে বিপুল পরিমাণ জমি সম্পত্তি লুটতরাজ, ব্যাংক লুটতরাজ, এইগুলোর মধ্যে এদের পুঁজি গড়ে উঠছে। আপনি কালকে যদি আপনি এখানে আইনের শাসন কায়েম করতে যান, এই পুঁজিগুলো ভেঙে পড়বে, অর্থাৎ আমাদের রাষ্ট্র বিপদে পড়ে যাবে, আমাদের ব্যবসা বাণিজ্য মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাহলে করণীয় বলতেছি আপনাকে। তো ফলে আমাদের এমন একটা কাঠামো আমরা এখানে তৈরি করছি, আসলে যে কাঠামোর মধ্যে বসবাস করতেছি, যে কাঠামোটা আসলে আপনাকে শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রথমত এটা প্রয়োগযোগ্য, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি সেটা প্রয়োগ করলে আপনার সমাজ কাঠামোর একটা আসলে এই বিন্যাসটা ভেঙে যাবে। আরেকটা কথা প্রসঙ্গক্রমে একটু বলে ফেলি, যদিও লম্বা হয়ে যায়, সেটা হচ্ছে যে আমাদের এখানে বলা হচ্ছিল যে উনি বলছিলেন যে যদি আমরা আমাদের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের রাষ্ট্র সবকিছু করতে পারে না, এই ব্যাপারটা এরকম। আমাদের একটা আসলে এইরকম দেশগুলোতে আসলে ব্যর্থ রাষ্ট্র কাজ করে। ব্যর্থ রাষ্ট্র আসলে কোন অর্থে? রাষ্ট্রের দুইটা চরিত্র থাকে। আপনি যদি লেনিন পড়েন, লেনিন রাষ্ট্র বিপ্লবের মধ্যে সারবস্ত্রটা হচ্ছে রাষ্ট্র হচ্ছে শাসক শ্রেণীর নিপীড়নের হাতিয়ার। সে অন্য ক্ষমতার বাইরে যারা থাকে তাদের উপর নিপীড়নের মধ্য দিয়া থাকে, এটি হচ্ছে রাষ্ট্রের আসলে মূল কাজ। সেই দিক থেকে দেখবেন রাষ্ট্র যে নিপীড়নের যে জায়গাটা আছে, অন্যান্য যে শ্রেণীগুলোকে দমনের মধ্যে যে শ্রেণীকে টিকিয়ে রাখে, যে শ্রেণীর স্বার্থগুলো টিকিয়ে রাখে, এই জায়গাটায় কিন্তু সে প্রধানভাবে সফল, নিপীড়নের জায়গাটায় সফল। কিন্তু রাষ্ট্রের বিপরীত দিক থেকে যে সেবা দেওয়ার যে জায়গাটা, এই জায়গাটায় সে ব্যর্থ হয়। এই জন্য আপনি আমাদের সমস্ত রাষ্ট্রগুলোকে ব্যর্থ রাষ্ট্র বলবেন না, মানে বলতে পারবো না। আমরা রাষ্ট্রের যে বেসিক দায়িত্বটা, অর্থাৎ নিপীড়নের জায়গাটা, অন্যান্য শ্রেণীগুলোকে এক্সপ্লয়টেশন মানে নিপীড়ন করার জায়গাটা, জায়গাটাই তার আমাদের রাষ্ট্রগুলো আরোই থাকে। আমাদের রাষ্ট্রগুলো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার জন্যই হয়েছে জনগণকে সেবা করার জন্য। রাষ্ট্র যে অর্থে রাষ্ট্র উৎপত্তি করছে মানুষের সংগঠিত, মানুষের একটা সুবিন্যস্ত সমাজ কাঠামো টিকিয়ে রাখার জন্য। আমাদের রাষ্ট্রের যে গঠন অর্থাৎ আমরা ইংরেজরা আমাদের যে আধুনিক রাষ্ট্রের যে এখানে গঠনটা করছে, সেটার গঠনই হচ্ছে নিপীড়নমূলক ভাবে। ফলে আমাদের রাষ্ট্র যখন মানে ওই যে কাজ করে, তখন সে আসলে তার মূল কাজটাই হচ্ছে এখানকার জনগণকে নিপীড়নমূলক, সেটা জনগণকে সেবামূলক না। ফলে আমরা যে দুর্নীতির কথা বলি, আমাদের এখানে আসলে কোনো দুর্নীতি হয় না, আমাদের রাষ্ট্রের কাঠামোটাই হচ্ছে নিপীড়নমূলক। এইভাবে আমাদের এটা দেখা উচিত বলে আমি মনে করি। ধরেন মানে ইউরোপিয়ান সমাজে রাষ্ট্রের যখন দুর্নীতি হয়, তখন ওইগুলোকে দুর্নীতি বলতে পারবেন আপনি, কারণ ওদের রাষ্ট্র আসলে তার জনগণকে সে সেবা দিয়ে যায় প্রধানভাবে। আমাদের এখানকার রাষ্ট্রের আসলে কাজের জায়গাটা ভিন্ন রকমের, নিপীড়নমূলক একটা রাষ্ট্র আমাদের এখানে গড়ে উঠছে, আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা। সেই অর্থে আপনি পরিপূর্ণভাবে রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন, এখানে অর্থনীতির একটা বড় কাঠামোগত পরিবর্তন, এখানে সমাজ সংস্কৃতির একটা বড় কাঠামোগত পরিবর্তন, এইগুলোকে আপনি যদি নির্মূল না করেন, এগুলো যদি পরিবর্তন না করেন, অর্থাৎ আসলে একটা রেগুলেশন না করেন, তাহলে আসলে এটার চূড়ান্ত অর্থে পরিবর্তন ঘটবে না। তাহলে সেইটা হওয়ার আগে পর্যন্ত আমরা কি করবো? সেটা হওয়ার আগে পর্যন্ত আমরা দুইটা কাঠামোতে থাকতে পারি। একটা হচ্ছে আমাদের যে প্রচলিত আইন রাষ্ট্র কাঠামো আছে, এটাকে যতটা সম্ভব সক্রিয় রাখা, কিন্তু এর চেয়ে বেশি করে আমাদের গঠন করা দরকার হচ্ছে সামাজিক কাঠামোগুলোকে সক্রিয় করা। আসলে আমাদের সমাজকে সুরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের সমাজের বিভিন্ন সুস্থ অংশগুলোকে সক্রিয় রাখা। আমি এটাকে প্রধানভাবে কাজ মনে করি। ধন্যবাদ আপনাকে।
আমরা আবার আর একটু তানজিল হোসেন মুনিমের সাথে জিজ্ঞাসা করি। তো মুনিম, আপনি প্রতিকারের বিষয়টা বলবেন, তার আগে 1 মিনিট একটু আমাদের যে আগের বক্তা দাদা উনি বললেন যে আমাদের যে গার্মেন্ট সেক্টর, এই গার্মেন্ট সেক্টরটা হ্যাঁ লুটপাটের উপর টিকে আছে। তাহলে যদি লুটপাটটা বন্ধ হয়ে যায় তাহলে গার্মেন্ট সেক্টরটা বন্ধ হয়ে যাবে এরকম। তাহলে আমরা যে দেখি বিদেশের যারা আছেন তারা বারবার ওই যে কমপ্লায়েন্সের নামে বারবার গার্মেন্ট গুলোকে আর একটু আধুনিক এবং শ্রমিকদের সুবিধা দেওয়ার কথাটা তারা বারবার বলেন। বা আমাদের দেশে পৃথিবীর মধ্যে যারা কিনা সবচেয়ে কম বেতন দেয় এদের মধ্যে একটি, তাহলে যারা কিনা সর্বোচ্চ বেতনটা দেয় তাদের গার্মেন্ট সেক্টর কি ধ্বংস হয়ে গিয়েছে কিনা, আপনি এক কথায় একটু জবাবটা দিবেন, দিয়ে তারপর প্রতিকারের কথাটা বলেন। এই যে অর্থনীতির বিষয়টা আসলো সেটা হচ্ছে যে ওই গার্মেন্টস দাদা যেটা বললেন যে আসলে এই অর্থনীতিটা বা এই উৎপাদন ব্যবস্থাটা টিকে আছে লুটপাটের উপরে। আবার আসলে এই লুটপাট বন্ধ হয়ে গেলে রাষ্ট্র আসলে বিকল হয়ে যেতে পারে বা সেক্টরটা সেক্টরটা ধসে যেতে পারে। করতে পারে। তো এই জিনিসটা আমি মনে করি না যে পুরোপুরি ঠিক, তবে আমি যেটা মনে করি একটু দ্বিমত করি, কিন্তু এটা আসলে সত্য। যেমন আমি সমাজে একদম ফুললি সামন্তবাদ আছে এটা আমি মনে করি। বর্তমান পৃথিবীর প্রতিটা রাষ্ট্রই আসলে ক্যাপিটালিজম বা পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় চলছে। আমি বলতে চাচ্ছি যদি শ্রমিকদের অধিকারটা বাড়িয়ে দেয়া হয় তাহলে কি গার্মেন্ট সেক্টর ধসে যেতে পারে? না, আমি মনে করি যে শ্রমিকদের অধিকার বাড়ায় দিলে গার্মেন্টস সেক্টর ধসে যেতে পারে তা না। যেমন অনেক রাষ্ট্রে আমরা দেখি যে পুঁজিপতিরা 4%, 5%, 10% এরকম লাভ করে এবং তাদের বেশ ভালোই চলতেছে। যেমন চীনে কিছু মাত্রায় ব্যবসা করার গভর্নমেন্ট সুযোগ দেয়, কিন্তু সেখানে কিন্তু একটা খুবই একটা সিস্টেমেটিক ইয়ে আছে যে দেখা গেছে যে একজন ব্যবসা করতে চাচ্ছে, তো সে একটা উৎপাদন ক্ষেত্র তৈরি করতে চাচ্ছে, তাকে দেখা গেছে যে গভর্নমেন্ট থেকেই পয়সা দিচ্ছে বা তাকে বিভিন্ন আয়োজন করে দিচ্ছে, সে আবার এটা ফিডব্যাক দিচ্ছে বা সেটা পরিশোধ করতেছে, কিন্তু সে একটা লিমিটেড মানে একটা নির্দিষ্ট মাপের। কিন্তু বাংলাদেশের পুঁজিপতিরা যেটা করে, বাংলাদেশের যারা ব্যবসায়ী তারা তো দেখা গেছে 40%, 50%, 60% লাভ করে। তার উপর দেখা গেছে যে এখানে আসলে শ্রমিকদের বেতনটা তারা বছরের পর মাসের পর মাস দেখা গেছে আটকায় রাখে। যদি না দিতে হয় তাহলে বেশি ভালো হতো। হ্যাঁ, তারা এটা মনে করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবং এই আরেকটা জিনিস হচ্ছে এই পুঁজিপতিরা যেমন একজন মার্কিন পুঁজিপতি সে কিন্তু তার দেশেই থাকতে চায়, সে এখানেই তার ভবিষ্যৎ খোঁজে, এখানেই সে তার কমফোর্ট জোনটা পায়। কিন্তু এখানে যেহেতু মানে ব্যবসা চললেও বাণিজ্য চললেও বড় বড় ধনী ব্যক্তি থাকলেও এখানে যেহেতু এই সমাজের মধ্যে এই ধনের যেহেতু একটা ন্যূনতম যে একটা বন্টন, এই ন্যূনতম একটা যে বন্টনটা হইলে সমাজটা একটু সুন্দর দেখায়, এই বন্টনটাও যেহেতু হয় নাই, যার ফলে এখানে আসলে একজন পুঁজিপতি সে যে কেউ হোক সে আসলে স্বাভাবিকভাবেই এনে সে তার ভবিষ্যৎ দেখে না। তো এইটাও একটা বিষয়। তো আমি মনে করি যে আসলে এই এই পয়েন্টটাতে আসলে শ্রম আইনের ক্ষেত্রে খুব বড় ইয়া করা দরকার, পরিবর্তন করা দরকার। বিশেষত এই যে আপনি যেটা বললেন যে যেহেতু এইখানকার বাংলাদেশে এটা প্রকাশ্যভাবে সবাই জানে যারা এই বিষয়গুলোর চর্চা করেন যে বাংলাদেশের শ্রমিকদের বেতন সব থেকে কম পুরা ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা তো খুবই খারাপ একটা অবস্থা। তো এর জন্য আসলে শ্রমিকদের যে ন্যায়সঙ্গত অধিকার, এই ন্যায়সঙ্গত অধিকার যে আমি আমারটা পাচ্ছি না, আমার কি পাওয়া উচিত, তো তার রাইটটা, তার অধিকারের কথাটা যে তার বলার অধিকার, যেটাকে আমরা বলি ট্রেড ইউনিয়ন রাইটস, বা তার শ্রমিক সংগঠন করার অধিকার, তার একজোট হওয়ার অধিকার, দাবি জানানোর অধিকার, সেটা অবশ্যই থাকা উচিত। এবং আমি বা আমরা মনে করি যে আসলে মালিকের যদি ছাঁটাইয়ের অধিকার থাকতে পারে তাইলে শ্রমিকেরও ঘেরাওয়ের অধিকার থাকা উচিত। বেশ, এবার তাহলে আপনি একটু আসেন যে বর্তমানে মাঝারে যেভাবে হামলা হচ্ছে বা বিভিন্ন জায়গায় মানুষ যে স্বেচ্ছাচারী আচরণ করছে, তাহলে সেইগুলোকে প্রতিকার প্রতিরোধের যদি উপায় আপনি বা সাজেশন এক কথায় বলেন। তো এই প্রতিকার প্রতিরোধের যে বিষয়টা, এই বিষয়ে দাদা যেটা বললেন এটার সাথে আমি একমত যে আসলে যদি এখানে পুরো আমূল একটা পরিবর্তন না করা যায় তাইলে আসলে একটা সাময়িক কাজে দিতে পারে, কিন্তু খুব বেশি কাজে দিবে বলে মনে হয় না। কারণ এইখানে সমাজের যে ব্যবস্থা, যেটা এতক্ষণ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা হইলো, যে সমাজের যে বর্তমান অবস্থা আছে, সমাজটা আমাদের ঐতিহাসিক বিভিন্ন বাস্তবতার কারণে, প্রেক্ষাপটের কারণে আমরা যে সমাজটার মধ্যে এই মুহূর্তে আছি, এই সমাজটা আসলে খুবই পচা গলা একটা অবস্থার মধ্যে আছে। এর থেকে উত্তরণ হইতে গেলে আসলে একটা আমূল পরিবর্তন দরকার, যেটা সবচেয়ে বেশি জরুরি। কিন্তু সাময়িকভাবে যেটা করা যায় সেটা হচ্ছে যে সিস্টেমটাকে ডেভেলপ করার একটা চেষ্টা। এবং এই বিষয়ে আমি বিজনদার সাথে একমত যে
আসলে এই সামাজিক শক্তি, জনগণের কথা বলার যে সামাজিক শক্তি, জনগণের যে কণ্ঠস্বর বা জনগণের কথা বলেন, বা আমরা যাদেরকে সমাজের মুখ্য অংশ ধরি, মানে বুদ্ধিজীবী, রাজনৈতিক প্রজ্ঞাবান মানুষ, তো এই মানুষদের আসলে শক্তিকে আসলে সক্রিয় রাখা দরকার, এবং জায়গায় জায়গায় যে ধ্বংস হয়ে গেছে বা গড়ে ওঠে নাই, এই জায়গায় জায়গায় গড়ে তোলা দরকার। এবং এই শক্তির বিভিন্ন রং থাকতে পারে, রূপ থাকতে পারে, বা বিভিন্ন ধরন থাকতে পারে, এবং এটাকে ঐক্যবদ্ধ করা দরকার। এবং আমি মনে করি প্রগতিশীল, উদারপন্থী, গণতান্ত্রিক সব শক্তির একটা সম্মিলিত একটা মেলবন্ধন দরকার, এবং একটা সম্মিলিত লড়াই দরকার। এই ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমরা দেখছি বারবারই বলা হচ্ছে যে আজকের যে যুগটি সেটি হচ্ছে মানবাধিকারের যুগ। এখানে মানুষ তার অধিকার পাবে, অধিকার নিয়ে কথা বলবে, এটাই হচ্ছে স্বাভাবিক। আজকে আমাদের এই আলোচনার মধ্যে আমরা কয়েক ধরনের প্রতিনিধি নিয়ে এসেছি। তাহলে যারা কিনা সচেতন কর্মী, সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, এইরকম প্রতিনিধি যেরকম আমরা এনেছি, এরকম শিক্ষক, তারপর যিনি সাংবাদিকতা করছেন তাদের সাথে আমরা কথা বলেছি। আর আজকে আমরা শিক্ষক প্রতিনিধি বা কবি তাকে যেরকম উপস্থিত রেখেছি, আবার চিন্তাশীল মানুষ যে কিনা রাজনৈতিক বিশ্লেষণ করে তাকেও আমরা উপস্থিত রেখেছি। রেখে তিনজনের বক্তব্যই আমরা শুনেছি। সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই সমাজে ভাববাদ টিকে থাকবে। এই যারা ভাববাদী মানুষ তারাও যেন তাদের অধিকার নিয়ে টিকে থাকে। তাদের যে সকল স্থাপনা থাকবে, তাদের যে কৃষ্টি, তাদের যে কালচার, এক কথায় তাদের সংস্কৃতি, সমস্ত কিছু টিকে থাকবে। পাশাপাশি এই রাষ্ট্রের যে সংবিধান রয়েছে, এই রাষ্ট্রের সংবিধানে তাদেরকে কিছু সাংবিধানিক অধিকারও দেওয়া হয়েছে, যে একটা মানুষ তাকে টিকে থাকতে হবে, তাকে বেঁচে থাকতে হবে, এইটুকু নিশ্চয়তা কিন্তু রাষ্ট্র দিবে। তাহলে সংবিধান যদি এই রাষ্ট্র এবং নাগরিক তাদের মধ্যে একটা চুক্তিনামা হয়, তাহলে সেই চুক্তিনামাটি রাষ্ট্র অবশ্যই মেনে চলবে এবং সাধারণ মানুষও মেনে চলবে। আমরা সেটাকেই মনে করতে চাই। আমরা চাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক, আর যারা কিনা এই স্বেচ্ছাচারী হবে, এই ধরনের ঘটনাগুলো ঘটবে, তাদের যেন প্রকৃত অর্থেই বিচার হয়, এবং সেই বিচারটা যেন আবার দীর্ঘসূত্রিতার মধ্যে না পড়ে, সেটাও আমরা চাই। এখানে যারা আজকে উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে পথের কথন আড্ডার অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।